আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে বটেশ্বর প্রাসাদের রহস্য। গল্প পাঠে রয়েছে শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশ কীভাবে যেন তাকিয়েছিল ঘরের মাঝে থাকা টেবিলটার দিকে। ব্যোমকেশের পাশের চেয়ারে বসে রয়েছি আমি, আর আমাদের সামনে উল্টো দিকের চেয়ারে বসে রয়েছে দীপক সিং। ভদ্রলোক একটানা কথা বলে চলেছিলেন। এবার কিন্তু তিনি একটু সময়ের জন্য থামলেন, রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন, তারপর বললেন, আমি কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। ভাইকে আমি অনেকবার বারণ করেছিলাম, সে কিছুতেই আমার কোনো কথা শুনল না। তাদের দলের হাওয়া ওর গায়ে লেগেছে, তাতে ওই ব্যাপারটা নিয়ে সে একটু বেশি উৎসাহিত হয়ে পড়েছিল। যদি সেটা না হতো তাহলে হয়তো আজকে। যুক্তিবাদী দলের সদস্য হোক কিংবা না হোক, এমন একটা অলৌকিক অদ্ভুত ব্যাপারে যে সে বিশ্বাস করেনি, সে ব্যাপারে আমি সত্যিই তাকে ধন্যবাদ জানাই। কারণ এমন একটা ব্যাপারে সে কিন্তু মাথা ঘামায় না। আমি বললাম, সেটা তো আমি বুঝতে পারছি, তবে দীপকবাবু যে কথাটা বলছেন সেটাও তো আমাদের একবার শোনা দরকার। দীপকবাবুর ভাই সুমিতবাবু পরশুদিন রাতে বেরিয়েছিলেন এবং সেদিন সেখানে থাকবার কথাই ভেবেছিলেন। কালকে সারাদিন তিনি তাকে খুঁজে না পেয়ে আজ সকালে তোমার কাছে এসেছে। তাহলে সুমিতবাবু গেলেন কোথায়? গোটা ঘটনাটা আপনি আমাদের বলেছেন, তবে যদি আরেকটু বিস্তারিত বলেন আর কি, মানে ভালোভাবে শুনলে যদি ওখান থেকে কিছু একটা বের করার সূত্র পাওয়া যায় আর কি। আমার মনে হয় আপনি যদি একবার ওই বাড়িটায় যান তাহলে খুব ভালো হয়। যদিও পুলিশ নিয়ে আমি ওখানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। হ্যাঁ, অবশ্যই পুলিশকে নিয়ে যাব, এবং পুলিশ ছাড়াও আমরা ও বাড়িতে গিয়ে খুঁজে দেখব। কিন্তু আমার মনে হয় না যে ও বাড়িতে কোথাও এই মুহূর্তে সুমিতবাবু আছেন। তাহলে অবশ্যই খুঁজে পেতেন, কিংবা তার চিৎকার করার কথা অথবা আপনাদের কথা তিনি শুনতে পেতেন। গোটা ঘটনাটা কি হয়েছে সেটা আমাদের তো প্রথম থেকে জানতে হবে, তাই না? আমার নাম দীপক সেন। আমার ভাইয়ের নাম তো শুনেছেনই। আমি তার চেয়ে বছর চারেকের বড়। কলকাতা হাইকোর্টে আমি একজন উকিল, তবে সেখানে আমার মাত্র বছর দুয়েকই হয়েছে। এখনো বেশ কিছুটা সময় লাগবে আমাকে কলকাতা হাইকোর্টের উকিল হিসেবে কাজ করতে। এক কথায় বলা যায়, আমি এখনো সেখানে ওকালতির সামান্য কিছু করলেও তেমন বড় কোনো কেস এখনো পর্যন্ত হাতে পাইনি। আমার ভাই কলেজ শেষ করে একটা ব্যবসায় কাজকর্ম করে চলেছে। ওদের ব্যবসাটা ঠিক কিনা তা আমি ভালোভাবে জানি না, তবে ওদের একটা এনজিও রয়েছে, ওই যে বললাম যুক্তিবাদী দল। কলেজ শেষ করার পর সেই যুক্তিবাদী দল মিলে একটা ব্যবসা আর এই এনজিওর কাজটা একসাথে করে। তবে ভাইয়ের কখনো কোনো খারাপ গুণ আমি দেখিনি, তাই ওকে কখনোই কোনো কিছুতে বারণ করতাম না। কলকাতার উপকণ্ঠে ওই বটেশ্বর ভবন কিন্তু একরকম আমাদেরই সম্পত্তি। ওটা ছিল একসময় সেই এলাকার জমিদার গোছের একজনের সম্পত্তি। সেখান থেকেই কালক্রমে ঘুরে ফিরে সেই জমিদার পরিবারের বংশের অনেক ডালপালা বৃদ্ধি হয়ে এখন এখানে ওখানে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যেই অনেকে রয়েছে কলকাতায়, অনেকে আবার বাইরে রয়েছে। এক কথায় বলা যায়, ও সম্পত্তি হলেও ও বাড়ি আসলে ভূতের সম্পত্তি। সেসব নিয়ে একবার আমি চেষ্টা করেছিলাম, সম্পত্তিটা যদি আমাদের দখলে আনা যায় তাহলে জায়গাটা এবং বাড়িটা বিক্রি করে দিয়ে কিছু একটা করা যাবে। কিন্তু ব্যাপারটা বড্ড জটিল, আইনি সমস্যা রয়েছে। তাছাড়া এমন অনেক শরিকি রয়েছেন যাদের সঙ্গে আমাদের তেমন এখন আর সম্পর্ক নেই। তাছাড়া সেসব অনেক কিছু আইন মুকদ্দমা টুকুদ্দমা করে আর কি, মানে বুঝতেই তো পারছেন, অনেক সমস্যা। তাতে ভাগাভাগি করে যা থাকবে এমন কিছু লাভ হবে না। আমার মায়ের মৃত্যু হয়েছে আমাদের ছোটবেলায়। বাবা আমাদের দুই ভাইকে নিজের হাতে করে মানুষ করেছেন। 4 বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব এসে আমার কাঁধে পড়ে। আমি, আমার ভাই আর আমাদের বাড়িতে একটি পুরানো কাজের লোক আছে। সেই বাবার আমল থেকে আমাদের বাড়িতে রয়েছে মাধবচরণ। বলতে গেলে আমাদের এখন এই 3 জনেরই সংসার। বাড়ির সমস্ত কিছু মাধবচরণই দেখে। দিনের বেশিরভাগ সময় আমি আর ভাই দুজনেই বাইরে থাকি। কিছুদিন আগে মানে ওই ধরুন 4-5 দিন আগে হঠাৎ একদিন আমার ভাই এসে ওই বাড়িটার কথা জানতে চাইল। বললাম, দেখ ভাই,
অনেক চেষ্টা করেছি, ওই সম্পত্তির কিছুই বার করা সম্ভব নয়। এটা ছাড়া তাদের এত শরিক রয়েছে, বড্ড জটিল ব্যাপার, বোঝ একটু। আমি অনেক কাগজপত্র খোঁজাখুঁজি করে দেখেছি। যে সময় ওই সম্পত্তি এক জমিদারের আমলে ছিল, তা থেকে প্রায় 200 বছরের বেশি কেটে গেছে। এখন জমির শরিকের সংখ্যা কম করে হলেও 10 জন। এবার ওই 10 জনের মধ্যে ভাগাভাগি করা তো সম্ভব নয়, সবাইকে যথাসময় এখানে পাওয়াও সম্ভব নয়। আর আমি তো সে কথা বলতে চাইছি না, আমি শুধু চাইছি যে ওই বাড়িটায় একটা রাত কাটাতে। আসলে আমাদের যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রত্যেককে একদিন করে পুরনো বাড়িতে রাত কাটাবো কথা হয়েছে। আমার হাতের কাছেই যখন এমন একটা বাড়ি রয়েছে, তাছাড়া সে বাড়ির সম্পত্তিতে আমাদের নাম রয়েছে, তখন আমি সেখানেই রাত কাটাবো বলে ঠিক করেছি। তুই কি পাগল হয়েছিস নাকি? ওই বাড়িটা নিয়ে অনেক কিছু এখানে ওখানে ছড়িয়ে আছে, আর এমনকি ওখানকার লোকেরাও সন্ধ্যের পর বাড়িটার আশেপাশে যায় না, আর তুই সেখানে রাত কাটাবি? দেখো দাদা, তুমি তো জানোই এই সমস্ত অলৌকিক ভৌতিক ব্যাপারে আমারও তো বিশ্বাস টিশ্বাস নেই। ওই বাড়ির আশেপাশে যারা আজ পর্যন্ত অনেক কিছু দেখেছে, তারা নিজেরাও সত্যিকারের কোনো কিছুই বলতে পারেনি। সবাই হয়তো ছায়া দেখেছে, কিংবা অদ্ভুত কোনো চিৎকার শুনতে পেয়েছে। এছাড়াও নিজের চোখে যারা দেখেছে বলে দাবি করেছে, তারা যে মিথ্যে বানিয়ে বলছে, সে খবর আমরা জোগাড় করেছি। সত্যি হোক কিংবা মিথ্যে, আজ থেকে অনেক বছর আগে ওই বাড়িতে কিন্তু জমিদারের স্ত্রী মারা গেছে। তারপরও বিভিন্ন সময় অনেকেই বাড়িতে ভয় পেয়ে কিংবা অন্য কোনোভাবে মারা গেছে। পুলিশের ঝামেলা ওই বাড়িতে বেশ কিছু সময় ধরে হয়েছে। আমি পুরনো সব খবর জোগাড় করেছিলাম, তাই বলছি ওই বাড়িতে তোর যাওয়া হবে না। যাই হোক, ওই বাড়িতে আমি রাত কাটাবই, না হলে আমাদের দলের পক্ষ থেকে আমি একাই থাকবো। না হলে সবাই ভাববে যে প্রাণের ভয়ে কোন ভুতুরে বাড়ির অলৌকিক কথা মেনে নিয়ে নিচ্ছি। এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানের ছাত্র হয়ে তা আমার পক্ষে মোটেও সম্ভব নয় দাদা। তখন ভেবেছিলাম এখন হয়তো সে কথা বলছে, পরে ভুলে যাবে, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে সত্যি সত্যি এমন কিছু একটা ঘটবে। সেদিন বিকেলবেলা বাড়িতে ফিরে এসে দেখি সুমিত তখনও ফেরেনি বটে। মাধবচরণের সঙ্গে কথা বলে জানতে পারলাম সে নাকি আজকে রাতেই সেই বটেশ্বর ভবনে রাত কাটাবার জন্য যাবে। শুনে একটু চমকে উঠেছিলাম, কিন্তু আমি যদি সেই মুহূর্তে বটেশ্বর ভবনে গিয়ে উপস্থিত হই, তাহলে সেখানে একটা একাকার কাণ্ড হয়ে যাবে। তাছাড়া মনে করেছিলাম ও বাড়িতে সুমিতের সঙ্গে হয়তো অন্য কেউ থাকবে। তার মানে সেদিন ওখানে সুমিতবাবুর সঙ্গে অন্য কেউ ছিল না, সুমিতবাবু একাই সেই বটেশ্বর ভবনে রাত কাটাবার জন্য গিয়েছিলেন। সে যখন ফিরে এলো না, তখন আমি খুঁজে খুঁজে তার ওই যুক্তিবাদী সমিতির বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলাম। ওদের যুক্তিবাদী সমিতির সদস্য হচ্ছে এখন 4 জন। তাদের মধ্যে 2 জনের বাড়ি কলকাতার মধ্যে হলেও একজনের বাড়ি হচ্ছে কলকাতার বাইরে। 3 জনের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই সময়টা কেটে গেল। কালকের দিনটা সম্পূর্ণভাবে কেটে গেল, আমি আর কিছুই করতে পারিনি। যদিও সকালের দিকে একবার পুলিশকে জানিয়ে রেখেছিলাম খবরটা, তারপর বিকেলের দিকে পুলিশকে সঙ্গে করে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম। না, তেমন কিচ্ছু পাইনি। আশ্চর্য ব্যাপার কি জানেন, পুলিশ পর্যন্ত সন্ধ্যের পর ওখানে যেতে ভয় পাচ্ছিল। তারপর আর উপায়ন্তর না দেখে আজ সকালে আপনার কাছে এলাম। একটানা এতগুলো কথা বলে দীপক সেন যেন সামান্য হাঁপাচ্ছিল। সামনে রাখা জলের গ্লাস থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে আবার সে কপালের ঘাম মুছল। বোঝাই যায় ভদ্রলোক উদ্বিগ্ন, চিন্তিত এবং ভীত হয়ে পড়েছে। স্বাভাবিক ব্যাপার, তার ভাই, সে ছাড়া তার পরিবারে তেমন আর কেউই নেই। তাছাড়া এমনভাবে একটা মানুষের উধাও হয়ে যাওয়া, যদি তার মৃতদেহ পাওয়া যেত তাহলে না হয় আর একটা ব্যাপার ছিল, কিন্তু উধাও হয়ে গেছে সে। অথচ মুক্তিপণের কোনো টাকা দাবিই আসেনি, কোনো কিছুই আসেনি। বটেশ্বর ভবনের কথা আমি শুনেছিলাম। কলকাতার উপকণ্ঠে সে এক বড় বাড়ি, শুধু বাড়ি নয়, তার চারপাশের জমিটাও বেশ খানিকটা বড়। আজ এতদিন পর সেই জায়গার কথা শুনে কৌতূহল অনুভব হলো। বিশেষ করে সুমিতবাবুর হারিয়ে যাওয়ার ব্যাপারটা মনের মধ্যে কেমন যেন খচখচ করতে লাগলো। দীপকবাবুর বয়স ওই 35-এর কাছাকাছি হবে, অর্থাৎ তার ভাইয়ের বয়স আর একটু কম। এই বয়সে একটা মানুষ হঠাৎ করে কাউকে না জানিয়ে না বলে কোথাও চলে যাবে, এমনটা তো হতে পারে না। এমনিতে দীপকবাবু জানিয়েছেন যে কোনো প্রয়োজন থাকলে তাকে না হলে মাধবচরণকে যেন জানিয়ে যায়। ব্যোমকেশ ঠিক তখনই টেবিলের মাঝখানে গভীরভাবে তাকিয়েছিল, কিছু একটা চিন্তা করছে। কপালের মাঝখানে একটা ভাঁজ সুস্পষ্ট, দুহাতের আঙুল ঠোঁটের কাছে। দীপকবাবু যেন একটা অস্বস্তি বোধ করছিলেন। আমি চুপ করে বসেছিলাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ নিজে থেকেই বলল, আমরা বটেশ্বর ভবনে যাব, কিন্তু তার আগে একবার আমাদের থানায় যেতে হবে।
ব্যাপারটা কোন থানার আন্ডারে পড়ছে সেখানে তাদের সঙ্গে একবার কথা বলাটা দরকার। চলুন দীপকবাবু, আমরা তাহলে বেরিয়ে পড়ি। খুব বেশি দেরি করাটা ঠিক হবে না মোটেই। সেখান থেকে বেরিয়ে আমরা গিয়ে পৌঁছলাম থানায়, মিস্টার রায়ের কাছে। রায় বলল, বটেশ্বর ভবনে মানুষ যায় বলে তো আমি শুনিনি ব্যোমকেশবাবু। ওখানে না যাওয়াই ভালো। কেন যে ওখানে গেলেন? অমিতবাবু যখন গেছেন এবং এখান থেকে হারিয়েই গেছেন, তখন আমাদের কিন্তু সেখানে যাওয়াটা দরকার। পুলিশের কর্তব্য তাকে উদ্ধার করা, সেই সূত্রে আপনাকে কিন্তু সেখানে যেতেই হবে। না হলে পুলিশের ওপর মানুষের আস্থাটা থাকবে কি করে? হ্যাঁ, বিশেষ করে দীপকবাবু একজন উকিল। দীপকবাবু মুখে কোনো কথা বললেন না। মিস্টার রায় মাথাটা সামান্য নামিয়ে নিয়ে গলার সুর খানিকটা নামিয়ে বললেন, আপনি আপনি জানেন না ব্যোমকেশবাবু, ওই বাড়িটা নিয়ে এমন এমন কেস আছে না, সেসব কেসের কথা শুনলে পুলিশ কেন, উকিল জাজ সবাই ভয় পাবে। আমার যেন মনে পড়ছে বা আমিও কোথাও যেন ওই বটেশ্বর ভবনের ব্যাপারে কিছু একটা শুনেছিলাম। ব্যোমকেশ, খবরটা তো তুমিও দেখেছিলে মনে হয়। এরপর ব্যোমকেশ যা বললো তা একটা এইরকম। খবরটা আজ থেকে প্রায় বছর 2 আগে। বটেশ্বর ভবনে বাইরে থেকে দুজন লোক ঢুকেছিল। দুজনে বটেশ্বর ভবনে সেদিন রাতের বেলা ঢুকে পড়ে। তারপর গোটা রাত ধরে সেই বাড়ির ভেতরে তারা ভয়ে আতঙ্কে কাটিয়েছিল। আশেপাশের লোকেরা যদিও এসে তেমন সাহায্য করতে পারেনি, কারণ আশেপাশের মধ্যে প্রথমত বাড়িটা সেখান থেকে অনেকটা দূরে। তবুও নাকি তারা রাতের বেলা চিৎকার শুনতে পেয়েছিল বেশ কয়েকবার। শেষ রাতের দিকে তাদের মধ্যে একজন কোনো রকমে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে আসে, এবং তখন তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বক্তব্য ছিল অনেকটা এইরকম: সন্ধ্যের পরে যখন তারা ওই বাড়ির ভেতর ঢুকেছিল তখন সবকিছুই ঠিকঠাকই ছিল। বাড়িটা দোতলা। একতলা থেকে দোতলায় উঠবার সময় তাদের মনে হয়েছিল যে দোতলায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দোতলায় উঠে যখন ওরা পৌঁছে যায় তখন মনে হয় একতলায় যেন কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে ওরা একটা ঘরে আশ্রয় নেয়, আর তারপরেই ওদের ঘরের দরজার সামনে ব্যালকনি দিয়ে মাঝে মাঝে কিছু যেন ছায়াকে চলাফেরা করতে দেখে তারা, এবং ওরা সেই সঙ্গে বেশ কিছু শব্দও শুনতে পায়, খুব চাপা শব্দ। আসলে মানুষের চিৎকারের শব্দ, কান্নার শব্দ যেরকম ঠিক সেরকম। আর সব থেকে বড় কথা, ওই বাড়ির আধো অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে কিছু ছায়াও দেখা গিয়েছিল, আলো জ্বলে উঠতে দেখা গিয়েছিল। আর তারপরেই শুরু হয় সমস্যাটা। কারা যেন আধো অন্ধকারের মধ্যে দিয়ে তাদেরকে তাড়া করতে শুরু করে। দুজনে আলাদা আলাদা হয়ে যায়, তারপর বাড়ির ভেতরেই ঘুরে বেড়াতে থাকে। এমনকি অন্ধকারের মধ্যে বাড়ি উঁচু পাঁচিলের চৌহদ্দি পেরিয়ে বাইরেও বেরিয়ে আসতে পারছিল না তারা। তারপর তাদের মধ্যে একজন কোনো রকমে বাইরে বেরিয়ে আসে, কিন্তু অন্যজন থেকে যায় সেই বাড়িরই ভেতরে। তবে সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, পরবর্তী সময়ে পুলিশ কিন্তু গিয়েও ওই দ্বিতীয় জনকে আর খুঁজে পায়নি। রায় বলল, আপনি যে কথাটা বললেন, এমন একটা খবর যেন আমিও দেখেছি বা শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ ফাইলেই ছিল। তাই তো বলছি, আপনাকে ওই বটেশ্বর ভবনের কাছ থেকে দূরে থাকাই ভালো, বুঝেছেন? আপনি এসব কি বলছেন ইন্সপেক্টর? আমার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না, প্রায় 2 দিন হয়ে গেল, তারপরে আপনি এমন কথা বলছেন? পুলিশের কি কোনো দায় দায়িত্ব নেই? আমি পুলিশের কাছে... দীপকবাবু উত্তেজিত স্বরেই কথাগুলো বলছিলেন। ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে মিস্টার রায়কে উদ্দেশ্য করে বলল, দেখুন, পুলিশ না হয় অন্ধকারে এই বাড়িতে যেতে রাজি নয়, কিন্তু দিনের বেলায় বাড়িতে যেতে তো কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা এতজন সঙ্গে থাকবো। পুলিশের 2জন কনস্টেবল নিয়ে আপনি চলুন, গোটা জায়গাটা তল্লাশি করেই দেখা যাক। না হলে দীপকবাবু তো আবার উকিল, যে কোনো সমস্যা হলে তিনি আবার চাকরি নিয়ে টানাটানি করতে পারে। এই ওষুধেই কাজ হলো। মিস্টার রায় যে ভীতু সে কথা আমি বা ব্যোমকেশ সকলেই জানি, তবুও চাকরি নিয়ে টানাটানির কথা। এবং আমরা সকলে থাকবো এই স্বস্তিতেই বোধহয় 2জন কনস্টেবল নিয়ে আমরা গিয়ে পৌঁছলাম বটেশ্বর ভবনে। জায়গাটার কথা আগে শুনলো, জায়গাটা এই প্রথম ভালোভাবে দেখতে পেলাম। বাড়ির চৌহদ্দিটা চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা, কথাটা ঠিক, কিন্তু সেই পাঁচিল আসলে ধ্বংসাবশেষ। পরে যে গেটটা রয়েছে তার একপাশে লোহার দরজা কবে যেন ভেঙে গিয়েছে, অন্য পাশের দরজাটাও হেলে পড়েছে। আর একটু কষ্ট করলে সেটাও খুলে যাবে কোনো একদিন। দরজার সামনে দাঁড়িয়ে কেমন যেন অদ্ভুত গলায় মিস্টার রায় বললেন, দেখুন, দিনের বেলাতেই এখানে দাঁড়িয়ে কেমন ভয় হচ্ছে। এই বাড়িতে রাতের বেলা রাত কাটানো, ওরে বাপরে বাপ,
সত্যি মানুষের মনে অদ্ভুত সব চিন্তা ভাবনা আসেও বটে। কথাটা আমারও মনে হয়েছিল। বাড়ির ভেতরে হেঁটে যাওয়ার পথ নেই বললেই চলে। ঘাস প্রায় অর্ধেক হাত লম্বা, কোথাও কোথাও তার থেকেও বেশি। এই ঘাসের মাঝে সাপখোপ লুকিয়ে থাকাটাও অসম্ভব নয়। তাছাড়া সামনের দিকে এগিয়ে গিয়ে যেই দোতলা মস্ত বাড়িটাকে আমরা দেখতে পেলাম, তার অবস্থাও ভীষণ খারাপ। এখানে ওখানে দেওয়াল ভেঙে পড়েছে, জানলা দরজার বালাই নেই বললেই চলে। একটা সিঁড়ি আছে, তবে সিঁড়ির এক পাশটা এখনও অক্ষত রয়েছে। 200 বছর আগে তৈরি বাড়িটা যে এমন অক্ষত হয়ে থাকবে সেটা ভাবাই যায় না। বাড়ির সিঁড়ি দিয়ে উঠলে জ্যোৎস্নায় ব্যালকনির কাছে যাওয়া যায়। ব্যালকনির সামনের দিকটা ভেঙে পড়লেও এখনও অক্ষত রয়েছে, নাহলে দোতলায় গিয়ে কেউ রাত কাটাবে কী করে? এক কথায় বলা যায়, জানলা দরজায় এবং বাড়ির খানিকটা অংশ বাদ দিলে বাড়ির খোলসটা খুব ভালোভাবেই আছে। শুধু সেই খোলসে সর্বত্র বিরাজ করছে বটগাছের শিকড় আর ছোট ছোট চারা। অর্থাৎ এই জায়গাটা বটেশ্বর ভবনে যে কারণে বলা হয়েছে, সেটা বোধহয় একদিক থেকে ঠিকই বলা হয়েছে। ব্যোমকেশ বলল, ব্যাপারটা হলোটা কি বলতো? ভূত প্রেতে বিশ্বাস না করলেও এরকম একটা বাড়ি রাত কাটাবার জন্য মোটেই উপযুক্ত নয়। যদিও বাড়ির ভেতরে এখনো প্রবেশ করিনি আমরা, বাইরেটা কিন্তু একদমই অনুপযুক্ত। কার্বলিক অ্যাসিড আর আলো ছাড়াও এ বাড়িতে রাতের বেলা থাকা মানে বিপদ আহান করা ছাড়া আর কিছুই নয়। কতবার বারণ করেছিলাম না আসার জন্য। ওই জায়গা তো আমি আগে দেখেছি, আমার ভাইও দেখেছে। তারপর যে মাথায় কিসের ভূত চাপলো, এইখানে যে কেন আসতে গেল কে জানে। ব্যোমকেশ আর কিছু বলল না, বাড়ির ভেতরে প্রবেশ করল। আমরা রইলাম পেছনে। দুজন কনস্টেবল মিস্টার রায়ের কথায় আগেই লাঠি দিয়ে ঘাসগুলোর জায়গায় সরিয়ে সরিয়ে দেখে নিচ্ছিল। বোধহয় সাপখোপ কিংবা অন্য কিছু থাকলে সেগুলো তাদের জন্য সরে যাবে। এভাবেই ঘাসের জঙ্গল পেরিয়ে আমরা সোজা গিয়ে পৌঁছলাম বাড়িটার কাছে। বেশ কয়েক ধাপ সিঁড়ি উঠে গেছে একতলার বারান্দার কাছে। তার এক পাশে দোতলায় যাওয়ার সিঁড়ি। ঘরগুলো বেশ বড় বড়, অন্তত বাইরে থেকে সেটাই মনে হলো। ব্যোমকেশ বলল, আপনারা সকলে এখানে দাঁড়ান, আমার সঙ্গে একজন কনস্টেবল আসুক। আমি সমস্ত জায়গাটা প্রথমে ঘুরে দেখতে চাই, তারপরেই আপনাদের সকলকে আমি ভেতরে নিয়ে যাবক্ষণ। কথাটা বলে ব্যোমকেশ একজন কনস্টেবলকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। বুঝতে পারলাম কনস্টেবলের সঙ্গে কি কথা বলতে যাচ্ছে। এদিকে দাঁড়িয়ে আছি আমি, দীপকবাবু আর মিস্টার রায়। কথা বলতে বলতে আসছিলেন মিস্টার রায়। পুলিশের তো আর কোনো কাজ নেই, এখন ভূতের বাড়িতে কে কোথায় হারিয়ে গেছে সেই নিয়ে খোঁজাখুঁজি করো। বলি, এত জায়গা থাকতে ভূতের বাড়িতে থাকাটা তো শখ কেন? উফ, ভগবানই জানেন। এইসব ঝামেলা শুধু শুধু নিজের ঘাড়ে এনে ফেলেছেন মশাই। দেখুন, এই আপনাকে পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি, আপনি আমার নামে মামলা করুন আর যাই করুন, দিনের বেলা আমি আপনার সঙ্গে আছি। কিন্তু অন্ধকার হলে কিন্তু এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ, ওই তেমন হলে কনস্টেবলদের পাঠিয়ে দেবো। মিস্টার রায়ের কথায় কনস্টেবলের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে বোধহয় কিছু একটা বলতে চাইল, কিন্তু মিস্টার রায় এবং আমাদের সামনে সে কথাটা বলতে পারল না। তবে আমি বুঝতে পারলাম যে মিস্টার রায়ের মতো কনস্টেবলও ভয় পাচ্ছে রাতে বাড়িতে আসতে। বেশ খানিকটা সময় কেটে গেল। দীপকবাবুর মুখটা গম্ভীর। ব্যোমকেশ একতলার সমস্ত ঘরগুলো ঘুরে সেই কনস্টেবলকে নিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে বলল, এমন তো কিছু চোখে পড়ল না। ছোটোখাটো কোনো সূত্র থাকলে সেগুলো চট করে চোখে পড়ার মতন অবস্থাতে নেই এখানে। আপনারা একটা কাজ করুন, দুজন মিলে ঘুরে ঘুরে জায়গাটা দেখুন। যদি কিছু পাওয়া যায়, এদিকে তো লোকজন খুব একটা আসে না, তাই সম্প্রতি কিছু পাওয়া গেলে সেটা আমাদের কাজে লাগবে। সেই মতো ব্যোমকেশ, আরেকজন কনস্টেবল, আমি ও আরও একজন কনস্টেবল এবং রায়ের সঙ্গে দেওয়া হলো দীপকবাবুকে। তিনজন মিলে বাড়িটার চারপাশে ঘুরে ঘুরে পরীক্ষা করতে লাগলাম, কোথাও কিছু পাওয়া যায় নাকি সেটা দেখবার জন্য। কিন্তু 2 ঘন্টা পরীক্ষা করার পরেও কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। বাড়ির পেছনের দিকটা এসে পড়েছিলাম। সেখানে একটা পরিত্যক্ত পুকুর রয়েছে। কনস্টেবলের সঙ্গে সেদিকে এগিয়ে গেলাম। কনস্টেবল বলল, অনেক পুরনো পুকুর বলে মনে হচ্ছে স্যার, অনেক গভীর, ওই দেখুন। কথাটা বলে সে এক পাশ থেকে একটা মাটির ঢালা তুলে নিয়ে ছুঁড়ে ফেলল সেই কুয়োর ভেতরে। অনেকক্ষণ পর নিচ থেকে শব্দ হয়েছে, নিচে জল নেই। বেশ কিছুক্ষণ পরে আমরা আবার বাড়িটার সামনের দিকে ফিরে এলাম। ব্যোমকেশ বলল, এবার বলুন তো দীপকবাবু, আপনার কি মনে হচ্ছে?
আপনার ভাই হারিয়ে যাওয়ার পেছনে কে থাকতে পারে? দেখুন, এ বাড়ির যে অলৌকিক কথা আমি শুনেছি তা সত্যিই ভয়ঙ্কর। যেভাবে সমস্ত কিছুতে আমার বিশ্বাস নেই, সেভাবে সমস্ত কিছুতে আমার বিশ্বাস নেই, কিন্তু যদি সত্যিই কিছু অলৌকিক হয়ে থাকে? আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি যে এখানে এসব কিছুই হয়নি। যদি আপনার ভাইয়ের কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে তার পেছনে হয়তো তার অসাবধানতা রয়েছে, আর না হলে এসব কিছুর পেছনে অন্য কারোর হাত রয়েছে। আরে অন্য কারুর হাত বলছেন কেন? বলুন বলুন, ওদের হাত। যারা এই বাড়িতে থাকে তারা রাতের বেলায় বাড়িতে কারুর আসা পছন্দ করে না। আরে সে খবরটা আপনি তো বললেন, কারা যেন ওই দুটো লোকের মধ্যে একজন ছায়া দেখেছিল, চিৎকারও শুনেছিল। তাছাড়া রাতের বেলায় বাড়ির পাশ থেকে গেলে অনেকেই বাড়িতে অনেক কিছু দেখে থাকে। দেখলেন না এই বাড়ির দিকে আসছি দেখে লোকগুলো কেমন যেন ভয়ে ভয়ে তাকালো? ওই যে দু একজন, ওই যে দেখুন দেখুন দেখুন, ওই দেখুন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকছে না। মিস্টার রায়ের কথায় এবার বাইরের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি বাড়ির চৌহদ্দির বাইরে প্রায় 4-5 জন লোক জটলা করে দাঁড়িয়ে রয়েছে, নিজেদের মধ্যে কি যেন কথা বলছে। ব্যোমকেশ যদিও সেদিকে কোনো গুরুত্বই দিল না। আমায় 2 দিন সময় দিন দীপকবাবু, তারপরে আমি আপনাকে সব জানাবো। আমার টেলিফোন নাম্বারটা আপনার কাছে রইল। আপনি আমায় একবার টেলিফোন করবেন, কাল বিকেলের দিকে করবেন। তবে আমি কথা দিচ্ছি দীপকবাবু, যদি আপনার ভাই এই মুহূর্তে জীবিত থাকে, তাহলে আপনার ভাইকে আমি ঠিক খুঁজে বার করব। ব্যোমকেশের কথায় দীপকবাবুও কেমন যেন চমকে উঠলেন। তিনিও সন্দেহ করেছেন যে তার ভাই আর জীবিত নেই। তবুও ব্যোমকেশের মুখে কথাটা শুনে তার কেমন যেন একটা খটকা লাগলো। বাড়িটার দিকে দীপকবাবু অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন, তারপর যেন চমকিত হয়ে বললেন, বাবা যখন জীবিত ছিলেন তখন একবার এই বাড়ির কথা আমাদের বলেছিলেন এই বাড়ি থেকে দূরে থাকতে। বাড়িটা নাকি অভিশপ্ত। সেই জমিদারের আমলে তার স্ত্রী মারা যাওয়ার পর এই বাড়িতে যারাই থাকার চেষ্টা করেছে তারা কেউই ভালোভাবে থাকতে পারেনি। কিছু না কিছু একটা হয়েইছে। তবে অনেক বছর এই বাড়িতে তেমন কিছু ছিল না। মাত্র 2-1 বছর আগে ওই ঘটনাটা ঘটার পর থেকে আবার বাড়িতে এমন শুরু হয়েছে। বটেশ্বর ভবন নিয়ে একটা যে সমস্যার জটলা তৈরি হয়েছে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম ব্যোমকেশের কথা শুনে। ব্যোমকেশ কলকাতার ইতিহাস এবং ওই বটেশ্বর ভবনের ইতিহাস যতটা জোগাড় করা যায় তাই করল। বইপত্র জোগাড় করা, পুরনো খবরের কাগজ, পুলিশ ফাইল এবং আরও অনেক কিছু থেকে একটু একটু করে খবর জোগাড় করতে লাগলো। সেদিন প্রায় গোটা দিন তার এই সমস্ত খবর জোগাড় করতে করতেই কেটে গেল। পরদিন সকাল থেকে দেখলাম ব্যোমকেশ খাতায় কি যেন লিখছে। প্রশ্ন করতেই জানতে পারলাম বটেশ্বর ভবনের 300 বছর আগেকার ইতিহাস সে খুঁজে পেয়েছে, আর যতটুকু সে জোগাড় করতে পেরেছে সেটুকু সে লিখে রাখছে। এগুলো কি তার সত্যি কোনো কাজে লাগবে? সুমিতবাবু কি এখনো বেঁচে আছেন নাকি বেঁচে নেই? এ বিষয়ে তোমার কি মনে হয়? আমি অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম আমাদের তদন্তের মোড় যেদিকেই যাক না কেন, সুমিতবাবুর বেঁচে ফেরার এবং অক্ষত অবস্থায় ফেরার সম্ভাবনা খুবই কম। বটেশ্বর ভবনে গোটা রাত যে থেকেছে সে আর বেঁচে ফিরে আসতে পারেনি। রাত শেষ হওয়ার আগেই যারা বেরিয়ে এসেছে তারা কিন্তু বেঁচে গিয়েছে, বুঝলে। এর আগে এখনো পর্যন্ত পাওয়া খবরে 4 বছরের মধ্যে প্রায় 3 জন নিরুদ্দেশ হয়েছে ওই বাড়িটা থেকে। আপনি যে কথা আমায় বলেছেন সেটা কিন্তু আদতে সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হচ্ছে না। আপনি নিজেই দেখেছেন যে সুমিতবাবু এখানে রাতের বেলা থাকতে এসে কিভাবে নিরুদ্দেশ হয়ে গেছে। তারপর আপনি আবার এখানে থাকতে চাইছেন? চাইছি, তার কারণ আমার মনে হচ্ছে ওই বাড়িতে কিছু একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা জানার জন্য আমাদের সেখানে রাত্রি যাপন করতেই হবে। আর আমি তো শুধু একা থাকবো না, আমার সঙ্গে অজিত সেখানে থাকবে। কি অজিত থাকবে তো? এমন একটা কথার উত্তরে আমি যে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। প্রথমত, এখন যদি না বলি তাহলে মিস্টার রায়ের সামনে এবং ব্যোমকেশের সামনে আমি ভীতু প্রতিপন্ন হব, আর যদি হ্যাঁ বলি তাহলে ওই ভাঙা বটেশ্বর প্রাসাদের রাতের বেলা ব্যোমকেশের সঙ্গে আবার আমাকে কাটাতে হবে। আমি দেখেছি সেখানে আলোর ব্যবস্থা তো দূর, কোনো বিপদে পড়ে সাহায্য চাইলেও কেউ শুনতে পাবে না, শুনতে পেলেও রাতের বেলা সেখানে গিয়ে পৌঁছবে না। ব্যোমকেশ যে মাঝে মাঝে কি করে, সুমিতবাবুকে খোঁজার জন্য দিনের বেলায় তো যথেষ্ট ছিল, তবে রাতের বেলা কেন? এর মাঝে 2 দিন কেটে গিয়েছিল। প্রাসাদ নিয়ে ওই এলাকায় ব্যোমকেশ একরকম গবেষণাই করে ফেলেছে।
খবরের কাগজ থেকে শুরু করে পুরনো দলিল সব কিছুই ঘাঁটতে ঘাঁটতে সে বটেশ্বর প্রাসাদের একটা ইতিহাস খাড়া করে ফেলেছে। এর মাঝে একদিন আমি আর ব্যোমকেশ গিয়ে পৌঁছলাম দীপক সেনের বাড়িতে। দীপক সেনের বাড়িটা একতলা, তবে দুজনের জন্য বেশ সাজানো গোছানো বলা যায়। দীপক সেনের প্রাসাদ কিংবা তাদের পৈতৃক সম্পত্তি নেহাত কম ছিল না। তাদের বাড়ির লোক মাধবচরণ আমাদের বেশ অভ্যর্থনাই জানিয়েছিল। দীপক শুনেছিলেন। তার সামনেই ব্যোমকেশ মাধবকে প্রশ্ন করে, আচ্ছা, যেদিন সুমিতবাবু রাত্রি যাপনের জন্য এখান থেকে বেরিয়ে যায়, সেদিন বিকেলের দিকে ঠিক কি হয়েছিল? আমার ঠিক কিছু মনে নেই স্যার, তবে মনে আছে সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর ছোটবাবু একটু ঘুমিয়েছিল। দুপুরে বাড়িতে থাকলে ছোটবাবু বড়বাবুর জন্য একটু ঘুমিয়ে নেন, কিন্তু বড়বাবুর তো আর থাকা হয় না। বিকেলের দিকেই তার ঘুমটা ভাঙে, একটা টেলিফোন আসে, আর তার কিছুক্ষণ পরেই ছোটবাবু আমাকে জানায় যে রাতের বেলা সে আর বাড়িতে ফিরবে না। এমনিতে দুপুরে ঘুমোলে তার উঠতে উঠতে সন্ধে হয়ে যায়। সেদিন থেকে সন্ধ্যের পর বেরোলে কাছে পিঠেই কোথাও যায়, কিন্তু টেলিফোন আসার পর থেকে ছোটবাবুর মধ্যে একটা পরিবর্তন হয়েছিল। সুমিতকে টেলিফোন করার মতো তেমন কেউ ছিল না। ফোন করলে ওর বন্ধু বান্ধবরা আর ওই মাঝে মাঝে যুক্তিবাদী সমিতির লোকেরা। কিন্তু তাদের সবার সঙ্গে কথা বলে আমি জেনেছি সেদিন তারা কেউই তাকে টেলিফোন করেনি, এবং তাদের তিনজনেরই যথেষ্টই ছিল। তাদের মধ্যে দুজন ছিল একসঙ্গে, এবং অন্যজন, যে কলকাতার বাইরে থাকে, সে ছিল নিজের বাড়িতে। আর তাতে যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে। যদি পরবর্তী সময় প্রয়োজন হয় তাহলে এ ব্যাপারে আমি তাদের খোঁজ খবর নিতে পারি। পুলিশের সঙ্গে তেমনভাবেই কথা বলা আছে। কিন্তু বাকি দুজন কলকাতাতেই ছিল, এবং তারা তাদের ব্যবসার কাজে একটি জায়গায় গিয়েছিল। সে ব্যাপারটা তারা নিজেরাও জানে। প্রয়োজনে তারা পুলিশের কাছে পর্যন্ত এসে সমস্ত কথা বলবে বলেই জানিয়েছিল। তবে একটা কথা, ওরা তিনজনেই একটা ব্যাপার জানিয়েছিল, সম্প্রতি নাকি সুমিতের সঙ্গে অন্য কোনো একজনের সঙ্গে সুমিতের বেশ পরিচয় গড়ে উঠেছিল। লোকটা কে, কোথাকার, কি তার নাম, সে ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। লোকটার সঙ্গে নাকি দু একবার সুমিতকে ওরা দেখেও ছিল। বিশেষ করে যুক্তিবাদী সমিতিতে যাওয়ার সময় সুমিত লোকটার কথা ওদের বলেছিল যে খুব তাড়াতাড়ি ওরা ওকে যুক্তিবাদী সমিতিতেও নিয়ে আসবে। এই যুক্তিবাদী সমিতির নিশ্চয়ই কোনো একটা অফিস কিংবা এমন একটা কোথাও জায়গা আছে যেখানে তারা সবাই মিলে একসাথে মিলিত হতো। আছে, রাসবিহারী লেনের কাছে একটা পুরনো বাড়ি আছে। সেই বাড়িটা ওই তিনজনের মধ্যেই একজনের। সেখানে ওরা দোতলার একটা ঘরে মিলিতভাবে থাকতো। সেখান থেকেই তারা সমস্ত কিছু করত। আসলে কলকাতা এবং কলকাতার আশেপাশের সমস্ত অলৌকিক ভৌতিক গল্প নিয়ে ছড়িয়ে থাকা জায়গাগুলোই ওরা ঘুরে ঘুরে দেখত, আর সেখানকার সমস্ত রহস্য সমাধান করার চেষ্টা করত। ব্যোমকেশ কি যেন ভাবল, তারপর মাধবচরণের দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি বলতে চাইছো সেদিন রাতের বেলা না বিকেল বেলা একটা টেলিফোন পেয়েই সুমিতবাবুর ঘুমটা ভেঙেছিল, এবং তারপর সে তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে যায়। তোমাকেও সকালের দিকে জানায়নি যে সে সেদিন রাতে বাড়িতে থাকবে না, কি তাই তো? না, ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হলো তাড়াহুড়ো করছে। আমায় জানালো, একদম বেরোবার সময় আমি তাকে বারণ করতাম। যদিও বড়বাবু আমাকে বলেছিল যে কয়েকদিন ধরেই নাকি ছোটবাবু ওই বটেশ্বর প্রাসাদ ওখানে থাকবার কথা বলছে। তখনও যদি জানতাম যে এমন কিছু হবে, তাহলে আমি আমার জীবন দিয়েও আমি ছোটবাবুকে আটকাতাম স্যার। মাধবচরণের চোখ যেন ছলছল করে উঠল। দীপকবাবু এগিয়ে গিয়ে তার কাঁধের উপর একটা হাত রাখলেন। মাধবচরণ এ বাড়িতে থেকেছে প্রায় 15 বছরের বেশি। মাধবচরণ যে এখন আর বাইরের লোকের মতো নয় সেটা বোঝা গেল এই দৃশ্যেই। মাধবচরণ আবার বলল, ছোটবাবু বড় সাহসী ছিল স্যার, আমায় কত কিছু বলতো। যেখানে লোকেরা রাতে কেন দিনের বেলা তো ভয় পায়, সেখানে ঘুরে এসেছে, কোথাও কিচ্ছু হয়নি, সবই নাকি মানুষের কাজ। কিন্তু কিন্তু মানুষ এমন কেন করে স্যার? ব্যোমকেশ হাসল। তার মুখের হাসিটা কিন্তু সাধারণ হাসি নয়, যেন তার সঙ্গে একটা অদ্ভুত রহস্য জড়িয়ে রয়েছে। নিজের স্বার্থের জন্য মানুষ সবকিছু করতে পারে, এবং সেটা করতে গিয়ে মানুষ মাঝে মাঝে অপরাধের পথও বেছে নেয়। আর তাই অলৌকিক, অদ্ভুত, কিংবা তোমাদের মতো যেটা বলতে চাইছো ভূত, তার চেয়ে কিন্তু মানুষ বেশি ভয়ানক। অলৌকিক, অশুভ কিছু মানুষের ক্ষতি সহজে করে না, তারা শুধু নিজেদের কথাই ভাবে। অন্তত ভূতের বই কিংবা অন্য সমস্ত তথ্য যেটা বলছে, কিন্তু মানুষ ভয়ানক মানুষ।
নিজের সামান্যতম লাভের জন্য অন্যের কিন্তু বহু গুণ ক্ষতি পর্যন্ত করতে পারে। আপনি তো এই বটেশ্বর প্রাসাদের ব্যাপারে অনেক কিছুই খোঁজ খবর করেছেন দেখছি, কিন্তু এবার কি করবেন ভাবছেন? মানে বেশ কয়েকদিন তো হয়ে গেল, দেখতে দেখতে 7 দিন কেটে গেল। তাহলে আমি ঠিক করেছি কাল শনিবার আমি আর অজিত এই বটেশ্বর প্রাসাদে রাতটা কাটাবো। দেখো, এর আগেও বিভিন্ন কেসে আমি তোমার সঙ্গে থেকেছি এবং একসঙ্গে এতক্ষণ পর্যন্ত দুজনে মিলেও কাজ করে এসেছি। তাই এই কেসে আমি তোমার সঙ্গেই থাকব। সুমিতবাবুকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ওই বাড়িতে রাত কাটাতে রাজি আছি। মিস্টার রায়, আপনাকে একটা কাজ করতে হবে। এই যে সুমিতের সঙ্গে যে 3 জন ছিল, যুক্তিবাদী সমাজে তাদের ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে। তাদের মধ্যে 2 জন কলকাতার মধ্যে এবং 1 জন কলকাতার বাইরে। আমি একটা কাজে ব্যস্ত রয়েছি, নাহলে ব্যাপারটা আমি করতাম পুরোপুরি। তার উপর আজ রাতে আবার ওই বাড়িতে রাতটা কাটাতে হবে। আপনি ওদের উপর একটু নজর রাখুন। কিন্তু আপনি তো শুনলেন দীপকবাবুর কথা, যে দীপকবাবু বলেছেন ওরা 3 জন সে সময় সুমিতবাবুর সঙ্গে ছিল না। ব্যোমকেশ আরও জানালো, সুমিতবাবুর সঙ্গে যে ওরা ওদিন ছিল না তার সম্ভাবনাটাই বেশি। আর সে জানে তাদের মধ্যে কেউই ওরাতে ছিল না। বটেশ্বর প্রাসাদের খবর জোগাড় করার পাশাপাশি ব্যোমকেশ 3 জনের ব্যাপারে সামান্য খবরও জোগাড় করেছে এবং তাতে সে জানতে পেরেছে যে তারা সত্যি কথাই বলছে। তবে তারা যে ওই বাড়িতে রাতের বেলা ছিল না, শুধু এইটুকু সত্যি। হয়তো তারা অন্য কিছু লুকিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। যুক্তিবাদী সমিতির সদস্য এবং তাদের 4 জনের মধ্যে হঠাৎ একজন সদস্য নিরুদ্দেশ হয়ে গেছে, অথচ তারা 3 জন কিন্তু বেশ ভালোভাবেই এবং নিজেদের মতো করেই তাদের জীবনযাপন করছে। তাদের একজন সদস্যের হারিয়ে যাওয়াতে তাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আমি বললাম, তাছাড়া যেহেতু সুমিতবাবু তাদের যুক্তিবাদী সমিতির কোনো এক কাজে ওই বটেশ্বর প্রাসাদে গিয়েছিল, সেক্ষেত্রে তাদেরও তো একটা দায়িত্ব থেকেই যায়। কিন্তু সে বিষয়ে তো আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। ওই একটাই তো অভাব অজিত, ওই একটাই অভাব। আমাদের হাতে কোনো প্রমাণ নেই। সুমিতবাবু যে সত্যি সত্যি ও বাড়িতে গিয়েছিলেন তারও কিন্তু কোনো প্রমাণ নেই। দীপকবাবু এবং মাধবচরণ আমাদের জানিয়েছে যে সুমিতবাবু ও বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেদিন বিকেলে বেরিয়ে পড়া এবং সন্ধ্যের সময় বাড়িতে যাওয়া, এইটুকু পথের মধ্যে সুমিতবাবুকে আর কেউই কিন্তু দেখেনি। বাড়িটাও একটু দূরে, তাই সেখানে তাকে ঢুকতে কেউই দেখেনি। কিন্তু কিছু না কিছু একটা তো আছে, এমন কেউ তো আছেই যে সেদিন সুমিতবাবুকে ওখানে ঢুকতে দেখেছিল। আর তাছাড়া হতেই পারে এমন কিছু একটা আছে যেটা আমরা বুঝতে পারছি না। সেটা ধরতে পারলে অন্তত এই কেসে আমাদের হাতে কিছু একটা আসবে অজিত। আর ঠিক সেই কারণে রাতের বেলা ওই বাড়িতে থেকে বাড়িটার ব্যাপারে কিছু একটা জানতে চাইছি আমি। বুঝতে পারলাম যে ব্যোমকেশ কেন ওই বাড়িতে রাত কাটাবার জন্য তৎপর হয়ে পড়েছে। আসলে সুমিতবাবুর নিরুদ্দেশের ব্যাপারে এখনো পর্যন্ত তেমন কিছুই বার করা যায়নি। বটেশ্বর প্রাসাদের ব্যাপারে একটা ইতিহাস খাড়া করা এবং তার 3 বন্ধুর উপর নজর রাখা ছাড়া ব্যোমকেশের হাতে এই মুহূর্তে করবার মতো কিছুই নেই। তাই আজ শনিবার রাতে সে থাকতে চায় সেই বাড়ির অলৌকিকতাটাকে দেখার জন্য। সুমিতবাবু তো ঠিক এই একই কারণেই গিয়েছিলেন, ওই বাড়িতে আসলে কি হয় সেটা দেখবার জন্য। ঠিক একই কারণে যদি আমরাও সেখানে যাই আর তারপর যদি না, ব্যোমকেশ সঙ্গে থাকলে আমি আর ভয় পাই না। এমন অনেক অদ্ভুত কেসের সমাধান ব্যোমকেশ আর আমি মিলে করে ফেলেছি, যেখানে শেষ পর্যন্ত মনে হয়েছিল এই হয়তো শেষ কেস, এই হয়তো সব শেষ, এরপরে হয়তো আমাদের বেঁচে ফিরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু ব্যোমকেশ সেই সমস্ত ব্যাপার অদ্ভুতভাবে সমাধান করেছে। সমস্ত বিপদের বাইরে থেকে বেরিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে ব্যোমকেশের কাছে। সেই ক্ষমতা যেন মাঝে মধ্যে ব্যোমকেশের মাধ্যমে আমার মধ্যেও সঞ্চারিত হয়। ব্যোমকেশ মাঝে মাঝে বলে, অজিত, তোমার বুদ্ধিটা কিন্তু নেহাত কম কিছু নয়। আমি শুধু যেটাকে একটু গভীরভাবে দেখি সেটাকে তুমি দেখো সাধারণভাবে। এইখানেই তোমার সাথে আমার পার্থক্য। তাহলে তোমার বুদ্ধি কিন্তু বেশ ভালোই রয়েছে। বিভিন্ন সময়, বিশেষ করে বিপদের সময়, তোমার মস্তিষ্ক যেভাবে কাজ করে তা কিন্তু প্রশংসার দাবি রাখে। বুদ্ধি অনেকেরই থাকে, কিন্তু সঠিক সময়ে সঠিক বুদ্ধি কাজে লাগানোটাই হলো আসল ব্যাপার। ব্যোমকেশের প্রশংসায় আমি খানিকটা উচ্ছ্বাসিত হলাম। কিন্তু ব্যোমকেশ যখন কেসটার তদন্ত এগোতে নিরুপায় হয়ে রাতের বেলা ওই বাড়িতে রাত কাটাবার কথা ভাবল, তখন প্রথমে একটু ইতস্তত করলেও আমি শেষে রাজি হয়েই গেলাম। আমার কথা শুনে মিস্টার রায় বললেন, আপনারা দুজনেই যে যেখানে থাকবেন সে কথা আমি ভালোভাবেই জানি।
কিন্তু একটা কথা, আমায় শুধু জোর করবেন না। ওইদিকে থানায় অনেক কাজ পড়ে রয়েছে। তাছাড়া ব্যোমকেশবাবু যে কাজ দিয়েছে সেটাও তো করতে হবে নাকি? আপনাকে সঙ্গে যাবার কথা বলবো না, আপনি শুধু নজর রাখুন। আর তাছাড়া আরও একটা ব্যাপার আপনাকে করতে হবে। এই অজিত, রাতে বেরোতে হবে কিন্তু। দেখো তো পুঁটিরাম কি করছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুপুর একটা তো ঘুম দিয়ে নিতে হবে। বুঝতে পারলাম যে এটা ব্যোমকেশের একটা ছল। আসলে ব্যোমকেশ মিস্টার রায়কে এমন কিছু একটা বলতে চায় যেটা এই মুহূর্তে আমায় বলতে চাইছে না। এমন অনেকবার হয়েছে। কেস সমাধান হওয়ার খুব কাছাকাছি চলে এসে ব্যোমকেশ একেবারে চুপ হয়ে গেছে। তারপর কেসের সমাধান হওয়ার সময় সমস্ত কিছুই আমরা জানতে পেরে গেছি। তাই আমি চলে গেলাম রান্নাঘরের দিকে এবং ব্যোমকেশ মিস্টার রায়কে নিয়ে চলে গেল বাইরের দিকে। তারপর নিজে একাই ফিরে এলো। স্নান করতে যাওয়ার আগে শুধু আমায় বলল, একটা আশ্চর্য কথা জানতে পেরেছি, বুঝলে তো। আজ থেকে প্রায় বছর 200 আগে এই বাড়িতে জমিদারের এক স্ত্রী মারা গিয়েছিলেন। কিন্তু অনেকে মনে করছেন যে জমিদারের স্ত্রীর মৃত্যুটা একেবারে স্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল না কেন? জমিদার ছিল 2 ভাই। এই 2 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের স্ত্রী তখন জীবিত, ছোট ভাইয়ের স্ত্রী মারা গিয়েছে। সম্পত্তি নিয়ে কোনো একটা দর কষাকষি চলছিল তখন। আসলে কোনো একটা কারণে ছোট ভাইয়ের ভাগে নাকি সম্পত্তি এসেছিল কম, বড় ভাইয়ের ভাগে গিয়েছিল বেশি। এই নিয়ে একটা মনোমালিন্য ছিল। তবে বড় জমিদারের স্ত্রী নিজে নাকি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করেছিল বেশ কয়েকবার। কিন্তু এরপরেও অভিযোগ উঠেছে যে ছোট জমিদারের সঙ্গে বড় জমিদারের স্ত্রীর কোনো একটা সম্পর্ক রয়েছে। নিজের ঘরে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায় তাকে। অনেকে মনে করেন যে তাকে খুন করেছিল ওই বড় জমিদার, অনেকে আবার মনে করেন যে সে কাজটা করেছিল ছোট জমিদার। আবার অনেকের কথায় জমিদার কিনে নিজেই আত্মহত্যা করেছিল। সমস্যাটা যাই হোক না কেন, ব্যাপারটা নিয়ে কিন্তু সে সময় বেশ জল ঘোলা হয়েছিল। তারপর থেকেই তো আস্তে আস্তে ওই বটেশ্বর প্রাসাদ থেকে জমিদার আস্তে আস্তে সরে আসলো অন্যত্র। তা না হলে কিন্তু 200 বছর আগের ওই বাড়িটা জমজমাট ছিল। এরপর জমিদার বংশ 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং 2 ভাগ চলে যায় কলকাতারই 2 অংশে। যতদূর জানতে পেরেছি তাদের মধ্যে যে বড় জমিদার, সেই বড় জমিদারেরই কোনো একটা বংশধর হলো এই দীপক সেন। তবে ওই ছোট জমিদারের বংশের বেশ কিছু লতায় পাতায় বংশধরেরা ছড়িয়ে রয়েছে। কলকাতায় সে ব্যাপারে খুব বেশি তথ্য জোগাড় করা হয়ে ওঠেনি। আচ্ছা, ব্যাপারটা অন্য কিছু নয় তো? মানে খুন কিংবা কেউ ইচ্ছে করে সুমিতাকে ওই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তারপর তাকে নিরুদ্দেশ করে দিয়েছে? ব্যোমকেশ কি যেন একটা বলতে চাইছিল। তারপর হঠাৎ করে নিজেকে সামলে নিয়ে একটা রহস্যময় হাসি এসে বলল, ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে অজিত? ধর্মের কল বাতাসে নড়ে। তাই এই 300 বছর পর আবার ওই বাড়িতে এমন একটা রহস্যময় ব্যাপার ঘটল, যার সঙ্গে জড়িয়ে রয়েছে জমিদারের রক্ত। কারণ 2 বছর আগেই যদি তুমি ও বাড়িতে ঢুকেছিলে তারা ছিল বাইরের লোক, তবে 4 বছর আগে ও বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। সে ব্যাপারে এখনো সঠিক তথ্য খুঁজে বার করতে পারিনি। চলো অজিত। রাতের বেলা বাড়িটার সামনে এসে সত্যি বড় অদ্ভুত লাগছিল। চারপাশে অন্ধকার। তারপর এই বাড়ি থেকে সপ্তাহখানেক কিংবা তার কিছু আগে সুমিতবাবু নিরুদ্দেশ হয়েছে। ব্যোমকেশের মুখে এই বাড়ির ইতিহাস সম্পর্কে ছোট ছোট করে যা শুনেছি তার কোনোটাই কিন্তু নেহাত সুবিধের নয়। ব্যোমকেশ বলল, খুব সাবধানে এখানে থাকতে হবে। আর একটা কথা, এখানে আলো যত কম জ্বালাতে পারবে ততই কিন্তু ভালো। আলো জ্বালালে কিন্তু সেখানে সমস্যা হবেই। কি বলছো? আলো না জ্বালালে দেখব কি করে? আর তাছাড়া এখানে সমস্যাটাই বা কিসের? তোমার কিংবা বাকিদের মতো এখানে যদি কিছু অলৌকিক বা লৌকিক যদি কিছু হয়, তাহলে আলো জ্বালালে তো তারা এখানে থাকবে না। আর সেটা আমি মোটেই চাইছি না। আমি তো ওদের দেখার জন্য এখানে এসেছি, তাই নয় কি? তার মানে তুমি কিছুতেই বিশ্বাস করছো না যে এখানে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে? এ বাড়ির ইতিহাস সম্পর্কে এত কিছু জানার পরেও তুমি একথা বলছো? যে সমস্ত কেসের ব্যাখ্যা আমরা খুঁজে বার করতে পারি না, তাদেরকেই আমরা অলৌকিক কিংবা অদ্ভুত কিছু আখ্যা দিয়ে দিই। এ বাড়িতেও হয়তো তেমনই কিছু একটা ঘটেছে। তার কোনো ব্যাখ্যা কিন্তু পুলিশের কিংবা সাধারণ মানুষের কাছে নেই। তাই তারা এটাকে অনেকেই অলৌকিক বলে কিছু ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যখনই সেই অলৌকিক পর্দা উন্মোচন হয়ে যাবে তখন আর তারা এমন কথা বলতে পারবে না। ব্যোমকেশ সামনে আর আমি তার পেছনে হেঁটে চলেছি।
সামনের দিকে হঠাৎ কী যে হলো, ব্যোমকেশ হঠাৎ হাত তুলে আমাকে থামতে বলল। এতক্ষণ কিন্তু আমরা মোটেই আলো জ্বালাইনি। আমার এবং ব্যোমকেশের দুজনের হাতেই একটা করে টর্চ আর একটা করে ব্যাগের মতো ওই চটের ব্যাগ জাতীয় কিছু একটা রয়েছে, এবং তার মধ্যে কি আছে সেটাও আমি জানি না। ব্যোমকেশ বলেছিল তার মধ্যে কোনো শুকনো খাবার রয়েছে যদি আমার প্রয়োজন হয়, তাই সে সঙ্গে করে নিয়ে এসেছিল যদি কাজে লাগে। তাছাড়া কার্বলিক অ্যাসিড, মোমবাতি, দেশলাই সমস্ত কিছুই রয়েছে। ব্যোমকেশ হাত তুলে আমাকে থামাতেই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর ব্যোমকেশের দেখা দেখি শরীরটাকে একটু নিচু করে ঘাসের সঙ্গে যতটা সম্ভব নিচে নেমে এলাম। তারপর চাপা স্বরে বললাম, কি হলো? ব্যোমকেশ এই অন্ধকারের মধ্যে আঙুলের ইশারায় আমাকে তাকাতে বলল সোজা বাড়িটার দোতলার ব্যালকনির কাছে। আর সেই দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। যেন মনে হলো এইমাত্র একটা লম্বা কালো ছায়া ব্যালকনির এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে হাঁটতে চলে গেল। ব্যোমকেশ সেটা দেখতে পেয়ে আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছিল। ছায়াটা চলে যাওয়ার পরে অনেকক্ষণ আমরা সেখানে বসে রইলাম। উঠি উঠি করছি, এমন সময় বাড়ির দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কেউ একজন হাসছে। একটা মেয়েলি গলায় হাসির শব্দ শুনে আমি আর ব্যোমকেশ দুজনেই কেমন যেন পাথরের মতো হয়ে গেছি। ঠিক সেই মুহূর্তে ব্যোমকেশ হঠাৎ মাটি থেকে উঠে দাঁড়িয়ে ছুটতে লাগলো সামনের দিকে এবং সে রুদ্ধশ্বাসে বলল, অজিত, ভালো করে দেখবে কেউ যেন বাড়ি থেকে বেরিয়ে পালাতে না পারে। ব্যোমকেশ ততক্ষণে টর্চটা হাতে তুলে নিয়ে সেটা জ্বালিয়ে ছোটে এক লাফে এগিয়ে গেছে বারান্দার কাছে। তারপর সেখান থেকে প্রায় ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে উঠে গেছে ওপরের দিকে, ব্যালকনির কাছে, যেখানে একটু আগে সেই ছায়াটাকে দেখা গিয়েছিল আর মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেয়েছিলাম সেই দিকটায়। আমি অতটুকুই দেখতে পেয়েছিলাম। তারপর আমিও ছুটতে ছুটতে বাড়ির পেছনের দিকে এসে পড়েছি। টর্চটা জ্বালিয়ে পেছনের দিকে ঘাসের ওপর ফেললাম, একবার পাঁচিলের দিকে আর একবার বাড়ির পেছনের দিকে। দিনের বেলা বাড়িটাকে যতটা ধ্বংসস্তূপ বলে মনে হয়েছিল, রাতের বেলা কিন্তু তার থেকে অনেক বেশি বলে মনে হলো। টর্চের আলো গায়ে পড়ে শ্যাওলা কালচে হয়ে আসা দেওয়াল আর এখানে ওখানে দাঁত বের করে থাকা ইটের ধ্বংসস্তূপ যেন আমার দিকে চেয়ে দেখছে। আমি ভালো করে চারিদিকে টর্চের আলো ফেললাম, না, কোথাও তো কিছুই নেই। ব্যোমকেশ ওপরের দিকে ছুটে গিয়েছিল। আমি ভাবলাম ব্যোমকেশ কিছু দেখতে পাইনি তো। ততক্ষণে সেই হাসির শব্দ কিংবা ছায়ামূর্তি কোনো কিছুই আশেপাশে অনুভব করতে পারলাম না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। এমন সময় ওপর থেকে ব্যোমকেশের কথা শোনা গেল, অজিত, কাউকে দেখতে পেলে নাকি? না, বাড়ির পিছনে কেউ নেই। আমি আসার আগে যদি কেউ পালিয়ে থাকে, কিন্তু টর্চের আলোয় পাঁচিলের দিকেও তো ফেললাম। পাঁচিল তো বেশ খানিকটা দূরে, এত দূরে এক মুহূর্তের মধ্যে ছুটে যাওয়া সম্ভব নয়। কিছু তো বুঝতে পারছি না। দোতলা একতলা কোথাও কেউ নেই, অথচ তুমি বলছো কেউ পালিয়ে যায়নি। সামনের দিক থেকে কেউ যাবে সেটা তো হতে পারে না, কারণ দোতলাতে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। কথাটা বলেই সামনের দিকে এগিয়ে গেলাম। বাড়িটার একদম কাছাকাছি এসে পড়েছি। দোতলার একটা ঘরের পেছনের দিকে পাল্লা নেই, সেটা হাঁ করে খোলা। এক মুহূর্তের জন্য মনে হলো সেখানে যেন একটা হলদে রঙের আলো মুহূর্তের জন্য জ্বলে উঠল, আর তারপরেই মনে হলো হলদে আলোটার ঠিক কাছেই একটা মাথা জানলার কাছে দাঁড়িয়ে থেকে মুখ বাড়িয়ে আমাকে দেখছে। ব্যাপারটা এক মুহূর্তের জন্য দেখেই যেন কেমন একটা থমকে দাঁড়িয়ে পড়লাম। জানালার কাছে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটা আমাকে দেখছে। ওদিকে ব্যোমকেশের গলা শুনতে পাচ্ছি, সে আমাকে ডাকছে, কিন্তু আমি যে সামনের দিকে এগিয়ে যাব সেটা আর করতে পারছি না। পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। কতক্ষণ ওভাবেই যেন কেটে গেল মনে হলো। হঠাৎ করে আমার কাঁধের কাছে একটা হাত এসে পড়তে আমি চমকে উঠলাম। দেখি সামনে দাঁড়িয়ে রয়েছে ব্যোমকেশ, হাতের টর্চটা জ্বালিয়ে এদিক ওদিক ফেলছে। বোধহয় আমার মুখের দিকে তাকিয়ে কিছু আন্দাজ করতে পেরেছিল সে, তাই টর্চের আলো সোজাসুজি ফেলল দোতলার ঘরের সেই ভাঙা জানলাটার দিকে। আমি বললাম, এ ব্যোমকেশ, ওইখানে, ওইখানে কেউ একজন ছিল। আমি নিজে দেখেছি, ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, অথচ ওখানে এখন আর কেউই নেই। এ বাড়িতে অদ্ভুত কিছু একটা ব্যাপার আছে। আমরা এখনো বাড়ির ভেতরে ঢুকিও নি, তার আগে থেকেই এমন সবকিছু হচ্ছে। ব্যাপারটা বড় জটিল, কিছুই বোঝা যাচ্ছে না। জটিল কিছুই নেই এখানে। আমার তো মনে হয় সবকিছু জলের মতো পরিষ্কার।
এখান থেকে সুমিতবাবু নিরুদ্দেশ হয়েছে। এ বাড়িতে এর আগে ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, অর্থাৎ এ বাড়িতে থাকাটা ভালো হবে না। বরং এই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্তটা আমার সঠিক বলে মনেও হচ্ছে না। দেখো অজিত, বাইরে থেকে কিছু সামান্য ব্যাপারে যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে সুমিতবাবু নিরুদ্দেশের রহস্য আমরা মোটেই উদ্ঘাটন করতে পারবো না। আর রইল ভয়ের কথা, তোমার যদি ভয় হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এত দূর পর্যন্ত এসে এখান থেকে আমি অন্তত চলে যাব না। বিশেষ করে সুমিতবাবুর নিখোঁজ হওয়া নিয়ে আমাদের হাতে এখনো পর্যন্ত একটা মাত্র সূত্রও নেই। তুমি বুঝতে পারছো দীপকবাবু কত আশা করে আমাদের কাছে এসেছেন, এবং তাকে যদি আমরা হতাশ করি তাহলে তার ফল কি হতে পারে? মিস্টার রায়, মাধবচরণ, এমনকি আশেপাশে যে লোকেরা রয়েছে তারাও আমাদের থেকে ভরসা হারিয়ে ফেলবে। এই বাড়িতে কি আছে সে ব্যাপারে অন্তত কিছু একটা আমরা জানবো। আশা করি তুমি জানো যে এখানে আসার আগে আমি মিস্টার রায়কে গোটা ব্যাপারটা ইনফর্ম করে এসেছি। দীপকবাবু এবং বাকি কয়েকজনকে সে ব্যাপারে জানিয়ে এসেছি, যাতে এই বাড়ির রহস্যটা আমরা সমাধান করতে পারি। ব্যোমকেশের কথা শুনে বুঝতে পারলাম সে কিছু একটা বলতে চাইছে। ব্যোমকেশের মনে কিছু একটা চলছে। সে খুব গম্ভীরভাবেই অন্ধকারের মধ্যে বাড়িটাকে পর্যবেক্ষণ করতে করতে বলল, ভূতের বাড়ি কথাটা মনে পড়লেই তোমার মাথায় কি আসে বলো তো অজিত? কথা বলতে বলতেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। ব্যোমকেশের কথার উত্তরে বললাম, ভূতের বাড়ি বলতে মাথায় যে কথাগুলো আসে তা হলো সেখানে রাতের বেলা কিছু একটা দেখা যায়, এবং তাছাড়া অনেকেই সেখানে ভয় পেয়েছে, এমন কিছু দেখেছে যা সত্যিই ভয়ানক। তাছাড়া বলতে গেলে সেখানে ছায়ামূর্তি দেখতে পাওয়া, চিৎকারের আওয়াজ, দপদপ করে জ্বলতে থাকা আলো দেখা, এইসব। আর এ সমস্ত অতি সাধারণ ব্যাপারগুলো তো থাকবেই। যে ছায়ামূর্তি আমরা দোতলায় দেখেছিলাম সে সিঁড়ি দিয়ে নিচে নামেনি। তাছাড়া বাইরে যাওয়ার আরেকটা পথ হলো যদি কোনোভাবে ভাঙা জানালার যে কোনো একটা জায়গা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়া। আমি দোতলায় তাকে না দেখে সঙ্গে সঙ্গে বাড়ির ডান দিকে এবং বাঁ দিকে দুদিকে দেখেছি, যাতে সে যদি কোনোভাবে লাফিয়ে নিচে নেমে পালাতে থাকে তাকে যাতে দেখা যায়। অন্ধকার থাকলেও বাইরে কিন্তু চাঁদের সামান্য আলোতে মাঝে মাঝে দেখা যাচ্ছে, তা তুমি বুঝতে পারছো। দূর থেকে চাঁদের আলোতে চট করে দেখা যায়। আর তুমি পেছনে কাউকে দেখোনি, অর্থাৎ পেছনের দিকে কেউ যায়নি, আর সামনের দিকে যাওয়ার মতন অবস্থা নেই। অন্তত জানালাটা দিয়ে পালাতে গেলে ওই তিনটে দিক ছাড়া আর কোনো পথই নেই। তার মানে যদি কেউ ওখানে থেকে থাকে তাহলে সে ভেতরেই আছে, আর যদি কেউ থেকে না থাকে তাহলে... শেষের কথাটা ব্যোমকেশ যেন নিজের মনের মধ্যেই বলতে লাগলো। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দোতলায় পৌঁছবার জন্য। কি হচ্ছে এখানে সেটা তো বোঝা দরকার। আমি আর ব্যোমকেশ মিলে একতলা সিঁড়ি দিয়ে দোতলার দিকে উঠছি। এমন সময় দোতলার দিক থেকে যেন একটা কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা শুনে ব্যোমকেশ কিন্তু দেরি করলো না, ছুটে ওপরের দিকে উঠে গেল। আমিও দেরি করলাম না, প্রায় তার পেছনে ছুটতে ছুটতে দোতলায় এসে পড়লাম। কান্নার শব্দটা যেন তখনও শোনা যাচ্ছে। অবাক হয়ে প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলাম, কিন্তু কোথাও কিছুই নেই। তাহলে কান্নার শব্দটা আসছে কোত্থেকে? দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছি, এমন সময় মনে হলো নিচের তলায় কারা যেন হাঁটাচলা করছে। ব্যোমকেশ ব্যালকনির কাছ থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে দেখল। আমরা দোতলার একটা ঘরে এসে বসলাম। ব্যাগের মধ্যে থাকা মোমবাতি বার করে দেশলাইয়ের কাঠি দিয়ে সেই মোমবাতি জ্বালিয়ে ব্যোমকেশ ব্যালকনির কাছটা ঘুরে দেখল। আমি ঘরের মধ্যেই রইলাম। সেই ছায়ামূর্তির কান্না আর হাসির শব্দের কোনো ব্যাখ্যা আমি খুঁজে বার করতে পারছিলাম না, কিন্তু ব্যোমকেশকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা বুঝতে পেরেছে। এ বাড়িতে প্রথম আসার সময় সে ছায়ামূর্তিটাকে দেখে যেভাবে চমকে উঠেছিল, তেমন চমকানো ভাবটা এখন কিন্তু তার মধ্যে আর নেই। যেন পুরো ব্যাপারটাই তার কাছে অতি স্বাভাবিক হয়ে গেছে। আমি ঘরের মধ্যে ভাঙা জানালার কাছে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে চলেছি। বাড়ির পেছনের দিকটা ভাঙা পাঁচিল পেরিয়ে গেলে একটা ছোট পুকুরের মতো রয়েছে, মজা পুকুর। এখন সেই পুকুরে বোধহয় আর তেমন কিছুই হয় না। গাছের দিকে তাকাতেই বাড়ির চৌহদ্দির একপাশে কুয়োর দিকে নজর চলে গেল। প্রথম দিন এখানে এসে কনস্টেবলের সঙ্গে সেই কুয়োর কাছে গিয়েছিলাম। কুয়োটা বেশ গভীর, এটা মনে পড়তেই ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই বাড়ির পেছনের কুয়োটার কাছে গিয়েছিলে? সেদিন একটা ঢিল মতো নিচে ফেলেছিলাম। এ কি, তোমার মনে হচ্ছে জল রয়েছে ওখানে?
না, জল রয়েছে সেটা মনে হয়নি। তবে কুয়ো যদি শুকিয়ে যায় তাহলে সেখানে কি থাকতে পারে? আর কুয়োর ভেতর থেকে একটা শব্দ এসেছিল, কিন্তু শুকিয়ে গেলে শব্দ কি এত উঁচু পর্যন্ত উঠে আসবে? কাল সকালে একবার দেখা যাবে, এখন দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছো? আমরা যখন দোতলায় আসছি তখনই যেন শব্দটা একতলায় হচ্ছে, অথচ তোমায় ওপরের তলায় রেখে আমি যখন নিচের তলায় গেলাম তখন যেন মনে হলো পায়ের শব্দটা আসলে দোতলা থেকে আসছে। সে কি, তুমি নিচে গেলে কখন? আমায় তো বললে না। দেখো ব্যোমকেশ, এ বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে যদি আবার নতুন করে কোনো বিপদ হয়। একটা কথা আমি নিজে বুঝতে পারছি না, যে শব্দগুলো আসছে সেগুলো আসছে কোথা থেকে, কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে, আর সেগুলোর কারণ বুঝে উঠতে আমি একেবারেই পারছি না। পারছি না। ব্যোমকেশ কিছু বুঝতে পারছে না সেটা আমারও বুঝতে দেরি হলো না। বাকি রাতটা আমরা দুজনে ওপরের ঘরগুলোতে ঘুরে ফিরেই কাটিয়ে দিলাম। শেষ রাতের দিকে আমরা গিয়ে দাঁড়ালাম কুয়োটার কাছে। আবার একটা মাটির ঢেলা তুলে নিয়ে সেই কুয়োর মধ্যে ফেলে ব্যোমকেশ কান পেতে রইল। অনেকক্ষণ পর কুয়োর তলা থেকে একটা শব্দ ভেসে এলো, কিন্তু সেই শব্দটা জলের বলে মোটেই মনে হলো না। আর সেই শব্দটা শুনেই বোধহয় ব্যোমকেশের মুখে হঠাৎ একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর পূব আকাশ ফর্সা হতে না হতেই আমরা বটেশ্বর প্রাসাদ ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। বাড়ির ভেতরে ব্যোমকেশ আর একটাও কথা বলেনি। স্নান খাওয়া দাওয়া সেরে সে ঘুমোতে চলে গেল। সন্ধ্যাবেলায় দীপকবাবুর ফোন এলো। আমি ধরলাম, বললাম, ব্যোমকেশ তো ঘুমোচ্ছে। সকালে ফিরে এসে ঘুমিয়েছিল, আর দুপুরে কোথাও বেরিয়েছিল, এখন আবার ঘুমোচ্ছে। বোধহয় রাত জাগার ক্লান্তিটা এখনো সম্পূর্ণ যায়নি। মিস্টার রায় টেলিফোন করেছিলেন, আপনাদেরকেও করতে চাইছিলেন, কিন্তু কোনো কারণে হয়তো লাইনে পাচ্ছিলেন না। তিনি জানালেন ওই 3 জন বন্ধু, তার মধ্যে যার বাড়ি কলকাতার বাইরে, তার আচার আচরণে বেশ কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেছে। তাছাড়া সম্প্রতি 2-1 জনের সঙ্গে সে দেখাও করেছে, তার উপরে নজর রাখাও চলছে। তাই নাকি? কলকাতার বাইরে, তার মানে অন্য কোনো থানার পুলিশ কি কাজটা করেছে? সেটাই আমাকে বলুন। ব্যোমকেশ উঠলে না হয় তাকে জানাচ্ছি। ব্যোমকেশ সন্ধ্যাবেলা উঠতেই তাকে সমস্ত কথা জানাতে সে বলল, একটা সন্দেহ আমার হয়েছিল, কিন্তু সন্দেহটা যে সত্যি হবে সেটা আমি বুঝতে পারিনি। তবে এখনো আমাদের সাথে তেমন কিছু নেই। বিশেষ করে ওই বাড়ি থেকে সুমিতবাবু নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারে তার বন্ধুর যে সরাসরি হাত রয়েছে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না। কিন্তু সম্প্রতি যে কজনের সঙ্গে দেখা করেছ এবং তাদের আচার আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে, এমনটাই মিস্টার রায় জানালেন। হতে পারে সে ভয়ে ভয়ে কিছু একটা করছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওই 3 জনের সঙ্গে সুমিতবাবুর নিরুদ্দেশ হয়ে যাওয়ার তেমন কোনো সম্পর্কই নেই। তাহলে টেলিফোনটা কে করলো? আর কাল রাত্রে ওই বাড়িতে আমরা যা যা দেখেছি তার কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? সমস্তটাই আছে, কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে তোমায় আমি কিছু বলতে চাইছি না। তার জন্য সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। তোমায় বলেছিলাম না যে ওই বটেশ্বর প্রাসাদের ইতিহাসটা বড় জটিল। প্রাসাদের সেই বড় জমিদার এবং ছোট জমিদারের বংশধরদের মধ্যে একটা কোনো ব্যাপার কিন্তু রয়েছে, সেটাই এখন আমি মিলিয়ে উঠতে পারিনি। এটা মিলিয়ে ওঠাটা প্রয়োজন, কারণ বড় জমিদারের বংশধর হিসেবে শেষ বংশধর দীপক সেন নামটাই কিন্তু খুঁজে পেয়েছি আমি, কিন্তু ছোট জমিদারের বংশধর হিসেবে কাউকে এখনো পর্যন্ত আমরা খুঁজে উঠতে পারিনি। আশ্চর্যের কথা হলো 300 বছর আগে সে জমিদারগিন্নি মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি কিভাবে যেন বড় জমিদারের হাতে চলে আসে। তার মানে দীপক সেন সেই বড় জমিদার বংশের, অর্থাৎ তারই বংশের লোক? ছোট জমিদারের বংশধর কিংবা তার দিকের লোকেদের কথা তারপর থেকে আর খুব একটা জানা যায়নি। এই এলাকায় এমন লোক নেই যারা এত বছর আগের কথা জানবে, কিন্তু বড় জমিদারের বংশের লোকেদের মধ্যে অনেকে ছোট জমিদারের বংশের লোকেদের খোঁজ রেখেছিল, কিন্তু যেমন একজনই 2 বংশের মধ্যে যোগাযোগ রেখেছিল, তার নাম হচ্ছে দিবাকর সেন। তার মানে তুমি বলতে চাইছো 300 বছর আগে ওই ঘটনার পর যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু দিবাকর সেন কিংবা রঞ্জন সেন এখন আর জীবিত নেই? দিবাকর সেনের মৃত্যু হয়েছিল আজ থেকে 4-5 বছর আগে। অদ্ভুতভাবে তারই বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু আশ্চর্যের কথা হলো যে তার বাড়ি কিন্তু কলকাতার এই এলাকায় নয়, তার বাইরে। তাহলে তুমি এখন কি মনে করছো? দেখো, এই দিবাকর সেন আর যাই করুক না কেন, সে মারা গেছে 4 বছর আগে।
আর দিবাকর সেনের বংশধর যদি কেউ থেকেও থাকে, তার সঙ্গে তো সুমিত সেনের সম্পর্ক থাকবার কথা নয়। কিন্তু ধরো যদি সেটাই হয়, তার সঙ্গে সুমিতবাবুর নিরুদ্দেশ হয়ে যাওয়া কিংবা ওই বাড়িতে তার শেষ রাত্রি যাপনের মধ্যে সম্পর্ক আসছে কি করে? এইখানেই আমার আর তোমার মধ্যে পার্থক্য, অজিত। তুমি প্রথমেই সমাধানটা খুঁজে বের করার চেষ্টা করছো, কিন্তু আমি সেটা চাইছি না। আমি এক পা করে এগোতে চাইছি। প্রথমেই ধরতে হলো মোটিভ। সুমিত সেনকে ও বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কেউ যদি মারতে চায়, তাহলে তার প্রথম উদ্দেশ্য কি থাকবে, কি কারণে তাকে মারতে হবে? আর একটা কারণ হলো ওই বটেশ্বর প্রাসাদের মালিকানা। দীপকবাবু কথায় কথায় আমাদেরকে বলেছিলেন যে না, তোমায় এখন এসব কথা বলার প্রয়োজন নেই, তুমি শুধু শুধু ব্যাপারটাকে জটিল করে ফেলবে। শুধু একটা কথা মাথায় রাখো, সুমিত সেনের মৃত্যু যেভাবেই হোক না কেন, তার মধ্যে অলৌকিক কিংবা অস্বাভাবিক কিচ্ছু নেই। সুমিতবাবু মারা গেছে? কখন? মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই মৃতদেহ খুঁজে পাওয়া যাবে। তবে দীপক সেনকে এই মুহূর্তে ব্যাপারটা জানানো দরকার নেই, তাতে হিতে বিপরীত হতে পারে। দেখো, আমার কিন্তু ব্যাপারটা খুবই জটিল বলে মনে হচ্ছে। সুমিত সেনকে আমরা খুঁজে বার করতে পারছি না। তার কারণ একটাই হতে পারে যে সুমিতবাবু জীবিত নেই। আমি জানি, তাই তুমি কথাটা বললে। কিন্তু তার সঙ্গে এই বটেশ্বর প্রাসাদের রহস্য, তারপরে জমিদার বাড়ি, এটাও তো সেন বংশের। আচ্ছা, আর একটা কথা আমাকে বলো, 4 বছর আগে এবং 2 বছর আগে ওই বাড়িতে যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, তোমার মনে হয় সেগুলোর পেছনে কোনো মানুষেরই হাত রয়েছে? ব্যোমকেশ কিছু না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন গোটা রাত আমার মাথায় এ সমস্তই ঘুরতে লাগলো। সেদিন রাতে এই বটেশ্বর প্রাসাদের পেছনে দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে থাকা সেই ছায়া মূর্তিটা, এবং হঠাৎ করে জ্বলে ওঠা ও নিভে যাওয়া সেই আলো, আর সেই হাসি আর কান্নার শব্দ, এই সব কিছু ব্যোমকেশ কীভাবে উড়িয়ে দিচ্ছে। বটেশ্বর প্রাসাদে থাকার সময় প্রথম দিকে ব্যোমকেশের মধ্যে একটা অবাক ভাব ছিল, কিন্তু পরে কিন্তু আর সেটা ছিল না। এমন কি হয়েছিল যার জন্য ব্যোমকেশ হঠাৎ সব কিছু অতি সহজভাবে মেনে নিতে পারল? কিন্তু আমি তো পারছিলাম না। এদিকে দীপকবাবু ও মিস্টার রায় সকলেই তো অধৈর্য হয়ে পড়ছেন। পরদিন সকালে যখন ব্যোমকেশের ঘরে গিয়েছি, তখন দেখি ব্যোমকেশ টেলিফোনে কার সাথে কথা বলছে। ফোন রাখতেই বুঝতে পারলাম মিস্টার রায়ের সঙ্গে কথা বলছে। তবে ব্যোমকেশের এই চুপ হয়ে যাওয়া এবং আমাকে চট করে কিছু খুলে বলতে না চাওয়ার কারণটা আমি জানি। সেটা হলো কেস সমাধান হতে আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি কেস সমাধান হওয়ার সময় চলে এসেছে, আর এসে পড়েছে বলেই সে এখন কোনো কিছু আমাকে বলতে চায় না। আমি তাকে আর খাটালাম না। একটা বইয়ের ব্যাপারে প্রকাশকের সঙ্গে কিছু কথা বলবার ছিল, সময় বার করে উঠতে পারছিলাম না। দেখলাম ব্যোমকেশ যখন নিজেই এখন ব্যস্ত, তাই আমিও সময় করে সেদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রকাশকের কাছে। সমস্ত কাজ ছেড়ে তার সঙ্গে গল্প করে যখন ফিরলাম, তখন দেখি ব্যোমকেশের ঘরে মিস্টার রায় এবং দীপকবাবু দুজনেই বসে আছে। একসঙ্গে দুজনকে এমনভাবে দেখেছি বলে যে অবাক হয়নি সে কথা আমি বলবো না। ব্যোমকেশ আমাকে বলল, এই তো অজিত চলে এসেছে, আর অপেক্ষা করতে হবে না। আর একটু দেরি হলে হয়তো আমি তোমাকে টেলিফোন করতেই যাচ্ছিলাম। অনেকক্ষণ মিস্টার রায় এবং দীপকবাবুকে বসিয়ে রেখেছি, এসো। ঘরের ভেতর ঢুকতেই আরও একজনকে দেখতে পেলাম একপাশে। তার বয়স খানিকটা কম, দীপকবাবুর চেয়ে বয়স খানিকটা কম বলেই মনে হলো। ফর্সা, লম্বা চেহারা, মাথায় কোকড়া চুল এবং একটু রোগার মধ্যেই। ব্যোমকেশ পরিচয় করিয়ে দিল। আচ্ছা অজিত, পরিচয় করিয়ে দিই। এ হলো দিবাকর সেনের ছোট ছেলে অম্বর সেন। আশা করি দিবাকর সেন কে সেটা আর তোমাকে আলাদা করে বলে দিতে হবে না। দিবাকর সেন? তার মানে বটেশ্বর প্রাসাদের ছোট জমিদারের বংশধর? তার সঙ্গে তোমায় আর একটা কথা বলি। বটেশ্বর প্রাসাদের ভূত কিংবা বটেশ্বর প্রাসাদের রহস্যের পেছনে থাকা সমস্ত কিছুই ধরা পড়েছে। আরও একটা ব্যাপার আমাদের সামনে এসেছে, তবে যদি অম্বর সেন আমাদের সাহায্য না করতেন, তাহলে এই ব্যাপারটা হয়তো এত সহজে আমরা জানতে পারতাম না। অম্বরবাবু কেমন যেন আমতামতা করতে লাগলো। তারপর বলল যে আপনারা হয়তো কিছু ভুল করছেন। রায়বাবু বললেন, না না, আমার মনে হয় আপনি আমাদের কাছে এসেছিলেন বলেই তো এত সহজে ব্যাপারটা সমাধান আমরা করতে পারলাম। ব্যোমকেশবাবুর মাথায় যে ব্যাপারটা এসেছে সেটা আমিও বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনি? আরে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ব্যোমকেশ, তোমরা ভনিতা না করে কেসটার ব্যাপারে প্রথম থেকে সব কিছু বলো তো। ব্যোমকেশ, তুমি কিন্তু অনেক কিছুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। শুধু তোমার থেকে নয়,
এই কেসের ব্যাপারে অনেক কিছুই আমায় অনেকের কাছ থেকে লুকিয়ে রাখতে হয়েছে। শুধু মিস্টার রায় ছাড়া আর কেউই জানতো না আমি আসলে কি করতে চলেছি। তার মানে দীপকবাবুর কাছ থেকেও লুকিয়ে তুমি এই কাজগুলো করেছো? সেগুলো যদিও রহস্য উন্মোচনের ক্ষেত্রে করেছো, কিন্তু তবে গোপনীয়তাটা তোমার যদি কাজে লাগে তাহলে তুমি সেটা করতেই পারো। কিন্তু এখন তো আমাদের কাছে সব কিছু খুলে বলো। সব কিছু খুলে বলতে গেলে প্রথম থেকে আমায় সব বলতে হবে, এবং তার আগে বলতে হবে একটা ছোট্ট গল্প, বটেশ্বর প্রাসাদের ইতিহাসের গল্প। 300 বছর নয়, আজ থেকে 250 বছর আগে এক রাতেই ঘটেছিল এক ঘটনা। তখন এই বটেশ্বর প্রাসাদ ছিল জমজমাট, জমিদার বাড়ি বলে কথা। ছোট জমিদার এবং বড় জমিদারের নাম নিয়ে বেশ কিছু মতবিরোধ রয়েছে, তাদের নাম আমি কিছুই বলছি না। বড় জমিদারের স্ত্রী তখন জীবিত, ছোট জমিদারের স্ত্রী মারা গিয়েছে বছর 4 হলো। একদিন হঠাৎ করে বড় জমিদারের কানে কেউ তুলে দেয় যে ছোট জমিদারের সঙ্গে তার স্ত্রীর কোনো একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এমনিতে বড় জমিদার ছিল সন্দেহপ্রবণ, ছোট ছোট ব্যাপারে সে তার স্ত্রীকে সন্দেহ করত। তখনকার জমিদার বাড়িতে সন্ধেবেলা আসর বসত, সেই আসরে বাইজি নাচ থেকে শুরু করে আরো অনেক কিছুই হতো। এখন যে বটেশ্বর প্রাসাদ তোমরা দেখছো, সেই বটেশ্বর প্রাসাদের পেছনের দিক ছিল আলাদা করে একটা ঘর, সেটাই ছিল তাদের প্রাসাদ। সেখানে বড় জমিদার যেত, কিন্তু ছোট জমিদার সেখানে যেত না। ছোট জমিদার যে কারণেই হোক এই সমস্ত কিছু থেকে নিজেকে বঞ্চিত করে রাখতেন সবসময়। আসলে তার স্ত্রীকে সে বড় ভালোবাসত। তার সেই আকস্মিক মৃত্যুতে সে কেমন যেন হয়ে গিয়েছিল। অনেকে মনে করেন যে বড় জমিদারের স্ত্রী সে সময় ছোট জমিদারকে আসলে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করত। তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল না। ছোট জমিদার ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তেন, তা দেখে বড় জমিদারের স্ত্রী তাকে মাঝে মাঝে তাকে দেখাশোনা করত। কিন্তু সেটাই কোনোভাবে ঘুরে ফিরে বড় জমিদারের কানে যায় অন্যভাবে। সেদিন রাতে বড় জমিদার এবং তার স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়েছিল। ঝগড়া আর চিৎকার চেঁচামেচির কারণে ছোট জমিদার এবং সে বাড়ির আরো অনেকেই জানতে পেরেছিল, এবং পরদিন সকালেই বড় জমিদারের স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় তার ঘরে। আসলে যখন বড় জমিদারের স্ত্রী মারা যায় সে সময় বড় জমিদার তার ঘরে ছিল না। রাতটা সে কাটিয়েছিল বটেশ্বর প্রাসাদের বাইরের সেই বাইজির মহলে। অর্থাৎ যদি রাতের বেলা বড় জমিদার তাকে খুন করে সেখান থেকে বেরিয়ে বাইজি মহলে যায়, সে কথা কারোর পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। কিন্তু বড় জমিদার এই সমস্ত দোষ চাপিয়েছিল ছোট জমিদারের ওপরে। তার কথা ছিল তাদের সম্পর্কের কথা জেনে যাওয়ার ভয়েই আসলে ছোট জমিদার এই কাজ করেছে। সে সময়ের ব্যাপার নিয়ে বিস্তার জল ঘোলা হয়েছিল, কিন্তু পরে যদিও সবকিছু ঠিক হয়ে যায়। বুঝতে পারছো, একে তো জমিদার বাড়ি, তার উপর ভাইয়ের সম্পর্কের ব্যাপারটা খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছায়। পরে কিভাবে যেন সমস্ত সম্পত্তি ছোট জমিদারের কাছ থেকে বড় জমিদার নিজের নাম করে ফেলে, এবং ছোট জমিদার সামান্য সম্পত্তির একটা অংশ নিয়ে কলকাতার বাইরে চলে যায়। তার মানে এই কারণেই ছোট জমিদারের বংশধর মানে দিবাকর সেন নিজের এই পৈতৃক বাড়ি ছেড়ে কলকাতার বাইরে। বুঝলাম। রাতে আসলে কি হয়েছিল সেই কথা কেউই জানে না, সে কথা কেউ বলতেই পারেনি। তবে অনেকেই মনে করে যে বড় জমিদার নিজেই নিজের স্ত্রীকে খুন করেছিল, এবং তারপরে ছোট জমিদারের নামে সমস্ত কথা চাপিয়ে সেই দোষ দিয়েই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। এমনিতেই ছোট জমিদার তার স্ত্রীর মৃত্যুতে আকস্মিকভাবে ভেঙে পড়েছিল। তারপরে এমন একটা অপবাদ সে নিতে একেবারেই পারেনি। কিন্তু এরপরে বটেশ্বর প্রাসাদের ওপর যেন অভিশাপ নেমে আসে। প্রথমে ওই বড় জমিদার, তারপর প্রাসাদের অনেকেই নানানভাবে অসুস্থ হয়ে মারা পড়তে শুরু করে। এর পেছনে কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, তবে আমার মনে হয় যে সমস্ত কিছুর পেছনে ছোট জমিদারের কোনো বিশ্বস্ত লোকের হাত ছিল। বড় জমিদারের মৃত্যুর পর তার বিশ্বস্ত লোকেদের মৃত্যু হয়েছিল বিষক্রিয়াতে। দেখতে দেখতে বটেশ্বর প্রাসাদ একেবারে ফাঁকা হয়ে যায়। বড় জমিদারের পরের স্ত্রী এবং তাদের বংশধরেরা যারা ছিল তারা সবাই সেই প্রাসাদ ছেড়ে কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। দুই জমিদারের বংশধরের পরিবর্তন আসে,
অনেকে কলকাতায় থাকা বড় জমিদারের বংশধরের সূত্র ধরেই এসে পৌঁছে দিবাকর সেন। দিবাকর সেন হলো সেই বড় জমিদারের সরাসরি সম্পর্কের বংশধর। এদিকে ছোট জমিদার সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, তাই তার পরিবারের রঞ্জন সেন কলকাতার বাইরে নিজেদের সামান্য সম্পত্তি নিয়ে গুছিয়ে নিয়েছেন। তিনি এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। এরপরে হঠাৎ করে একদিন রঞ্জন সেনের বড় ছেলে জয়ন্ত সেন জানতে পারেন যে তাদের পরিবারের ইতিহাসের কথা। ঠিক 4 বছর আগে যখন রঞ্জন সেন মারা যায়, তারপরে যারা মারা যায় তাদের দুজনের মৃত্যু স্বাভাবিক ছিল, কিন্তু রঞ্জন সেন মারা যাওয়ার আগে তার বড় ছেলে জয়ন্ত সেন এবং ছোট ছেলে অম্বর সেনকে বলে দেয় যে তাদের পূর্বপুরুষদের ইতিহাসের কথা। আর সে যেভাবে জানতো সেভাবেই সে বলেছিল তাদের পূর্বপুরুষদের ইতিহাস। আমি আমার মতো করেই বলছি, যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আমায় ধরিয়ে দেবেন। ব্যোমকেশ চুপ করতেই এবার দীপকবাবু বলে উঠলেন, 4 বছর আগে বাবার মৃত্যুর আগে বাবার সঙ্গে রঞ্জন বাবুর অর্থাৎ সম্পর্কে আমার কাকার কোনো রকম দেখা সাক্ষাৎ হয়েছিল। যদিও বাবা আমায় বলেছিল আমাদের পরিবারের ইতিহাসে একটা বড় অন্যায় ঠাঁই পেয়েছে, কিন্তু সে বিষয়ে কই আমাকে তো কিছু খুলে বলেনি। রঞ্জনবাবু যে কথা অম্বরবাবু এবং তার বড় ছেলে জয়ন্তবাবুকে বলেছিল, ব্যাপারটা ঠিক এরকম যে আজ থেকে 250 বছর আগে ছোট জমিদারের স্ত্রীর মৃত্যুর পর বড় জমিদারের স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু বড় জমিদার ইচ্ছে করে তারই কোনো বিশ্বস্ত লোকের কথাই পরিকল্পনা করে তাকে সম্পত্তি থেকে বিতাড়িত করবার জন্য এক অপবাদ তৈরি করে এবং তারপর নিজের হাতে নিজের স্ত্রীকে খুন করে। তারপর এই ব্যাপারে ছোট জমিদারকে জড়িয়ে ফেলে, তাই ছোট জমিদার তখন বাধ্য হয়ে সামান্য সম্পত্তি নিয়ে কলকাতার বাইরে চলে আসে। ওই বটেশ্বর প্রাসাদের সম্পত্তিতে আসলে তাদেরও অংশ রয়েছে, একথা জয়ন্তবাবুর মাথায় গভীরভাবে প্রবেশ করেছিল। তিনি তারপরেই বটেশ্বর প্রাসাদ দেখতে আসেন এবং জানতে পারেন যে এখানকার লোকমুখে রচিত ওই বটেশ্বর প্রাসাদকে নিয়ে তৈরি করা এক ভৌতিক কথা। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। 250 বছর আগে এই ঘটনার পরে ওই প্রাসাদ ফাঁকাই ছিল, শুধু 4 বছর আগে ওখান থেকে এমন অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তার আগে কি কিছুই হয়নি? আর 4 বছর আগে এসব ঘটনা ঘটার পেছনে কি সত্যি জয়ন্তবাবুর হাত রয়েছে? রয়েছে, কারণ অম্বরবাবু নিজেই বলেছেন যে রঞ্জনবাবু একজন ভালো ছাত্র ছিলেন। বিশেষ করে মেকানিক্যাল বিষয়ে এবং যন্ত্রাংশ বিষয় নিয়ে তিনি অনেক অভূতপূর্ণ কাজ করেছিলেন এক সময়। তিনি দেশের বাইরে এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে এসেছেন। 4 বছর আগে ওই বাড়ির পরিবেশ দেখে আমার মনে হয় যে জয়ন্তবাবু সেখানে রাত কাটিয়েছিলেন, কিন্তু দেখেছিলেন সেখানে কিছুই নেই। তখনই তার মাথায় পরিকল্পনাটা আসে যে সম্পত্তি তিনি ভোগ করতে পারবেন না, সেই সম্পত্তি তিনি কাউকে ভোগ করতে দেবেন না। তাই নিজের বুদ্ধি, পরিশ্রম এবং নিজের শরীরকে, সত্তাকে কাজে লাগিয়ে তিনি তৈরি করেন বেশ কিছু যন্ত্রাংশ, যেগুলো বিভিন্ন সময় কালো ছায়া এবং শব্দ তৈরি করতে পারে। অবশ্যই এই সমস্ত ব্যাপারে ব্যাটারি কিংবা ওই জাতীয় কোনো কিছু জিনিস লাগে। 4 বছর আগে এই সমস্ত যন্ত্র দিয়ে তিনি গোটা বাড়িটাকে এমনভাবে পরিপূর্ণ করেন যে রাতের বেলা ও বাড়িতে কেউ এলে নির্দিষ্ট কোনো এক কারণে ছায়া, আলো এবং শব্দ দিয়ে তাদের ভয় দেখাতে পারবেন। 4 বছর আগে ও বাড়ি থেকে প্রথম নিরুদ্দেশ হয় একজন মাতাল। মদ্যপ অবস্থায় সে বাড়িতে ঢোকে, তারপর সে হারিয়ে যায়। তারপর 2 বছর আগে যেদিন ও বাড়িতে ঢুকেছিল তাদের কথা আমরা সকলেই কিন্তু জানি, এমনকি পুলিশ ফাইলে তাদের কথা লেখা রয়েছে। এবং তারপর তার মানে আপনি বলতে চাইছেন আমার ভাই সুমিত আর ফিরে আসবে না? কিন্তু কিন্তু সত্যি সত্যি কি ওই বাড়িতে? ওই বাড়ির কুয়োটা বোধহয় আপনি ভালো করে দেখেননি। ও বাড়ির কুয়োটা পুরোটা দেখলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। ও বাড়িতে যে কুয়োটা আছে সে কুয়োর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। আচ্ছা মিস্টার আই, আপনাকে কুয়োর মধ্যে আমার জন্য যে লোকটির কথা বলেছিলাম জোগাড় করেছেন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি ওই কুয়োর জন্য যে লোককে জোগাড় করতে বলেছিলেন তা আমি জোগাড় করেছি। কিন্তু কিন্তু কুয়োতে কি আছে? ওই কুয়োতে একটা অদ্ভুত ব্যাপার আছে। ওই কুয়োর কাছে একটা আলো এমন অদ্ভুতভাবে যন্ত্রের মাধ্যমে লাগানো আছে যেটা মাঝে মাঝে দেখা যায়। বাড়িতে রাতের বেলা কেউ প্রবেশ করলে আলো এবং ছায়া দেখা যায়, লোক ওই কুয়োর ধারে গিয়ে পড়ে। তারপর অসাবধানতা বশত যদি একবার পা ফসকে যায় তাহলে কুয়োর ভিতরে গিয়ে পড়তে বেশি সময় কিন্তু লাগবে না।
হয়তো দুক্ষেত্রেই আমার অনুমানটা বড্ড বেশি কল্পনা প্রবণ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আসলে এমনই একটা ব্যাপার ঘটেছে। 4 বছর আগে যে মাতালো বাড়িতে প্রবেশ করেছিল তার ওই কুয়োর মধ্যে পড়াটা খুব বেশি অস্বাভাবিক ব্যাপার কিন্তু নয়। কিন্তু সুমিতবাবুর ক্ষেত্রে এই ব্যাপারটা যে কি করে হয়েছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কুয়োর কাছে ভালো করে ঘোরাঘুরি করার পর ওই কুয়োর কাছে লক্ষ্য করলেই বোঝা যাবে যে তার পাশে একটা টর্চ পাওয়া গিয়েছে। খোঁজাখুঁজি করে সেটা আমরা খুঁজে না পেলেও তৃতীয়বার পুলিশকে নিয়ে যখন আমরা সেই জায়গাটাই খুঁজেছি তখন কিন্তু টর্চ পাওয়া গিয়েছে। দীপকবাবু এবং মাধবচরণ দুজনে স্বীকার করেছেন ওই টর্চ সুমিতবাবুর নিজে। আর সেদিন বেরিয়ে আসার সময় মাধব আমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিল, মাধবচরণের কাছ থেকে সুমিতবাবু নিজেই টর্চ চেয়ে নিয়েছিলেন। তার মানে এখান থেকেই প্রমাণ হয়েছে রাতের বেলা তিনি ও বাড়িতে গিয়েছিল এবং টর্চ নিয়ে গিয়েছিলেন। আর তার কাছে টর্চ পাওয়ার একটাই কারণ হতে পারে যে কুয়োর কাছেই তার কোনো ক্ষতি হয়েছে। তাহলে কি আমার ভাইয়ের কুয়োর মধ্যে রয়েছে? কিন্তু এই সমস্ত রঞ্জন কি করে করলো? অম্বরবাবু বললেন, বাবার মৃত্যুর পর থেকে দাদা সবসময় বলতো, যাদের জন্য আমাদের এত কষ্ট হয়েছে, তাদের জন্য আমাদের পরিবারকে এমন মধ্যবিত্তের মতো থাকতে হয়েছে, তাদেরকে আমি ছাড়বে না। খুঁজে খুঁজে দাদা বার করেছিল সুমিতবাবুকে এবং এই আপনাকে। সুমিতের সঙ্গে আমি নিজেই পরিচয় করেছিলাম। ওদের যুক্তিবাদী সংস্কৃতিতে ঢোকানোর ব্যাপারটা আমার দ্বারাই হয়েছিল। কিন্তু আমি তখন জানতাম না যে এই সুমিত আসলে সেই সুমিত যার খোঁজ দাদা করে চলেছে। এই যে সেই সুমিত, সে কথা আমি জানতে পেরেছিলাম এই ঘটনার কিছুদিন আগে, যখন ওই বটেশ্বর প্রাসাদে যাওয়ার কথা সে আমায় বলেছিল। সুমিতের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার একটা ইচ্ছে আমার ছিল। সে আমায় তার একটা বন্ধুর সঙ্গে পরিচয় করিয়েছিল। বটেশ্বর প্রাসাদে যাওয়ার ব্যাপারে আমি তাকে কয়েকবার বারণ করেছিলাম, কারণ এই বটেশ্বর প্রাসাদের কথাটা আমি জানতাম। এ ব্যাপারে আমি সুমিতের সেই বন্ধুর সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যেদিন আমি সেই বন্ধুর সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি সেদিনই রাতে সুমিত সেই প্রাসাদে গেছে। আর পরদিন সকালেই আমি খবর পেয়েছিলাম সুমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেদিন সকালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেটা তো দীপকবাবু ছাড়া আর কেউই জানতেন না। তাহলে সে খবর তুমি পেলে কি করে? সেদিন বিকেলে সুমিতকে ফোন করে বটেশ্বর প্রাসাদে আসতে বলেছিল আমার দাদা রঞ্জন। আসলে আমি যেমন সুমিতের সঙ্গে যোগাযোগ করেছিলাম তেমন রঞ্জন সুমিতের সঙ্গে যোগাযোগ করেছিল। যেভাবে হোক তাকে বটেশ্বর প্রাসাদে আসার জন্য রাজি করেছিল সে। আমি সঠিকভাবে জানি না, তবে সে রাতে আমার দাদা ছিল সেখানে। তাই দাদা যে তাকে ওই কুয়োর মধ্যে ফেলেছে সে কথা আমি হলফ করে বলতে পারি। আর দাদা তো এখন আপনাদের হেফাজতেই আছে। আশা করি সে সমস্ত কথাই স্বীকার করবে। এক্ষুনি চলুন ব্যোমকেশবাবু, এক্ষুনি চলুন। আমার ভাইয়ের মৃতদেহটা তো অন্তত আমায় দেখার সুযোগ করে দিন। এর পরের ঘটনাগুলো ঘটল খুব দ্রুতভাবে। পুলিশের সাহায্যে দুজনকে জোগাড় করা হলো যারা কুয়োর মধ্যে দড়ি সাহায্যে নামবে, এবং আরও অনেক ব্যবস্থা করে পরপর দুজন নামলো কুয়োর মধ্যে। একটু পরে ওরা উঠে এসে জানালো যে ভেতরে 2টো মৃতদেহ রয়েছে। একটা মৃতদেহ পচে গলে প্রায় কঙ্কাল হয়ে গেছে, আর অন্যটা পচতে শুরু করেছে সামান্য। ওপরেরটা তারা তাড়াতাড়ি তুলতে পারবে, কিন্তু নিচেরটা তুলতে গেলে তাদের অনেকটা সময় লাগবে। পুলিশের সাহায্যে প্রায় 3 ঘন্টা চেষ্টার পর কুয়োর তলা থেকে উঠে এলো 2টো মৃতদেহ। প্রথম মৃতদেহটা দেখে দীপকবাবু কান্নায় ভেঙে পড়লেন। মাধবচরণও এসেছিল আমাদের সঙ্গে, সেও কাঁদতে লাগলো। সত্যি প্রায় কঙ্কাল হয়ে গেছে। শরীরের চামড়া মাংস পচে গলে খুলে পড়েছে। অর্ধেকটা নরকঙ্কাল ও অর্ধেকটা সেই পচা গলা মাংস তুলে নিয়ে যাওয়া হলো একটা বড় কাপড়ে মুড়ে। মৃতদেহ দেখে দীপকবাবু বললেন, কতবার বলেছিলাম এসব করতে না। এসব যদি না করতি তাহলে তোর এমন কিচ্ছু হতো না। আপনার ভাইয়ের কোনো দোষ নেই দীপকবাবু। এর আগেও তো সে এমন অনেক জায়গায় কাটিয়েছে, কিন্তু কখনো তার কোনো ক্ষতি কিন্তু হয়নি। আমি তো আগেই বলেছিলাম অন্য কিছুর থেকে মানুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই। শুধুমাত্র বটেশ্বর প্রাসাদের সম্পত্তি ভাগ করতে দেবে না বলে রঞ্জন আপনার ভাইকে খুন করলো। আমার মনে হয় যদি সে ধরা না পড়তো তাহলে হয়তো এরপরে আপনাকেও খুন করার কথা ভাবতো। কারণ আপনাদের দুজনকে খুন করলেই বটেশ্বর প্রাসাদের প্রত্যক্ষ বংশধরদের মধ্যে দুজনেই শেষ। বাকি থাকলো ওরা, আর ওরা সম্পত্তি কখনো ভাগ করতে পারতো না।
একবার যদি রঞ্জন আমায় বলতো যে ওর সম্পত্তিটা চাই, আমি তার সম্পত্তির ভাগ তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু কিন্তু আমার ভাইটা ছাড়া যে আমার আর কোনো সম্পত্তি নেই ব্যোমকেশ বাবু, কোনো সম্পত্তি নেই। দীপকবাবুর দিকে তাকিয়ে সত্যিই খারাপ লাগলো। প্রথম দিন তাকে যখন আমরা দেখেছিলাম ধোপদুরস্ত পোশাক পরা, শক্ত মুখ, একটা কঠিন মানুষকে দেখেছিলাম। আজ সেই মানুষটা হাঁটু গেড়ে পচতে শুরু করা সেই মৃতদেহটার সামনে বসে কাঁদতে দেখলাম। মিস্টার রায়কে ব্যোমকেশ এদিকে সমস্ত কিছুই বুঝিয়ে দিল। আমরা এসে দাঁড়ালাম বাড়িটার সামনে। বললাম, একটা কথা বলো তো আমায়, সেদিন রাতে দেখা ছায়া, আলো, শব্দ সব কিছুই যে কোনো যন্ত্রের দ্বারা হচ্ছে সেটা তুমি কখন বুঝতে পেরেছিলে? একটা বিশেষ সময় যখন তুমি ওপরের তলায় ছিলে আর আমি নিচের তলায় ছিলাম, অথচ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওপরের তলায় ব্যালকনি ধরে কে যেন একবার সামনের দিকে একবার পিছনের দিকে হেঁটে যাচ্ছে। একটা কথা ভেবে দেখো, তোমার ঘরের দরজা খোলা, তোমার ঘরের সামনে যদি কেউ হেঁটে যায় তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আর অমন সময় একা ঘরে বসে তুমি কাউকে দেখলে আর যাই হোক চিৎকার তো অন্তত করবে, কিন্তু তুমি সেটা করোনি। অথচ আমি স্পষ্ট বুঝতে পারছি ওপরের তলায় কেউ হেঁটে যাচ্ছে। এর একটাই কারণ হতে পারে, এমন কোথাও একটা যন্ত্র লাগানো রয়েছে যেটা দিয়ে একটা হেঁটে যাওয়ার শব্দ হতে পারে। যখন তুমি ওপরের তলায় থাকবে শব্দটা তোমার মনে হবে নিচের তলায় দিয়ে আসছে, আবার যখন নিচের তলায় থাকবে তখন তোমার মনে হবে যে শব্দটা উপরের তলা দিয়ে আসছে। কথাটা ভেবে আমি খুঁজতে শুরু করলাম। কিভাবে শুরু করলে? এমন একটা যন্ত্র যাতে কিছু একটা যেটা দিয়ে নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট কিছু দেখানো যায় কিংবা তৈরি করা যায়, সেটা খুঁজতে খুঁজতেই একতলা এবং দোতলা ব্যালকনি এবং একতলা ছাদের মাঝামাঝি জায়গায় একটা ভাঙা দেওয়ালের কাছে ছোট্ট একটা গোল মতো জিনিস আমি খুঁজে পেয়েছিলাম। সেটা টেনে বার করে আনতে বোঝা গেল ব্যাটারির সঙ্গে জড়িয়ে আছে একটা জিনিস। সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পরে শব্দ ভেসে আসছে। কিন্তু এগুলো রঞ্জনবাবু পরিচালনা করতেন কি করে? এগুলো পরিচালনা করবার জন্য তো জিনিসগুলো দেখা দরকার। বাড়ির আশেপাশে যারা থাকে তাদের সঙ্গে আমি আলাদা করে কথা বলেছি। তারা জানিয়েছে যে মাঝে মাঝে সকালের দিকে কেউ একজন ও বাড়িতে আসতো, ভিতরেও ঢুকতো, কিন্তু এই বাড়ি থেকে সবাই দূরে থাকে বলে তাদের খুব একটা আগ্রহ জাগেনি। এমনিতেও ভুতুরে বাড়ি বলে জায়গাটার পরিচয় আছে বলে অনেক দূর থেকে এখানে আসে। তারা তেমনই মনে করে। তবুও 4 বছরের মধ্যে একটা লোককে তারা মাঝে মাঝেই দেখছে, সেটাকেই একটা নির্দিষ্ট লক্ষ্য আমি করলাম। তারপরে দেখলাম যে ছায়া আলো একসময় দেখা গেলেও শব্দ কিন্তু সেই এক সময়ই শোনা যায় না। সব জিনিসগুলোর মধ্যে একটা সময়ের পার্থক্য থাকে, যেন একটা মেশিনের কাজ চলছে, একটার পর একটা হবে। আর সেভাবেই একটু একটু করে পরদিন সকালে সবটা মেশিন খুঁজে বার করলাম। সত্যি রঞ্জনবাবু যদি নিজের বুদ্ধিকে ভালোভাবে কাজে লাগাতেন, সত্যি এমন কিছু হয়তো আমরা পেতাম যে আমাদের অনেক সাহায্য করত। কিন্তু তার মস্তিষ্ক বিপথে গিয়ে এমন কিছু করে ফেললো যা শুধু তার নয়, অনেকেরই ক্ষতি হলো। কি আর করা যাবে ব্যোমকেশ, সব কিছু তো সবসময় আমাদের হাতে থাকে না। সব কিছু যদি আমাদের হাতে থাকতো তাহলে হয়তো আমরা এমন কিছু হতেই দিতাম না। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির চারপাশে ঘুরছি, এমন সময় অম্বর সেন এগিয়ে এলেন আমাদের দিকে। তারপর বললেন, ব্যোমকেশবাবু, আমি জানি দাদা যেটা করেছে সেটা অন্যায়। 2টো খুন এবং তার সঙ্গে এতগুলো বছর ধরে এত মানুষকে ভয় দেখানো, ব্যাপারটা সত্যিই ঠিক নয়। কিন্তু 2 বছর আগেই বাড়িতে 2জন ঢুকেছিল। তাদের মধ্যে একজন এখান থেকে চলে গেছিল এবং একজন এখানেই হারিয়ে যায়। ওই লোকটার মৃত আমরা খুঁজে পেলাম না। আমরা সেটা অন্য একটা ব্যাপার ছিল অম্বরবাবু। 2 বাতালের মধ্যে শত্রুতা ছিল, তাই একজন অন্য একজনকে খুন করে তার মৃতদেহটা বাড়ির পেছনে কোথাও পুঁতে দিয়েছিল। পরিবর্তে ধরা না পড়লেও আমি যখন সেই ব্যাপারটাকে আবারও নতুন করে তদন্ত করে দেখি, তখন কথায় কথায় সমস্ত কিছু বাইরে বেরিয়ে আসে। আসলে ভুতুড়ে বাড়ি অপবাদটাকে কাজে লাগিয়ে সে তার কাজ করে ফেলতে চাইছিল। তাই সেই মৃত্যুর পেছনে আপনার দাদার কোনো হাত নেই। তবে 2টো মৃত্যুর অপরাধ যখন রয়েছে তখন তাকে বাঁচানো কিন্তু মুশকিল। তবে হ্যাঁ, যদি প্রমাণিত হয় তার মস্তিষ্কে কোনো সমস্যা রয়েছে তাহলে তার ফাঁসি হবে না, মানসিক হাসপাতালে রেখে তার চিকিৎসা করা হবে। আমার তো মনে হয় সেটাই হয়েছে। না হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এমনভাবে সামান্য একটা ধ্বংসস্তূপের জন্য 2জনকে খুন করতে পারে বলে আমার মনে হয় না। সত্যি বলছি ব্যোমকেশবাবু, ছোটবেলা দাদা একদম এমন ছিল না। পুরো শান্তশিষ্ট প্রকৃতির ছিল।
একটা পিঁপড়েকে পর্যন্ত কখনো মারতে দেখিনি। কুকুর বিড়ালের গায়ে হাত দিলে দাদা আমায় তিরস্কার করত। অথচ বাবার মৃত্যুর পর যে কি হলো যে দাদা এমন হয়ে গেল কে জানে। বাবার মৃত্যু সম্পূর্ণ বদলে গিয়েছিল দাদাকে, আর আজ তার জন্য দাদা একজন খুনি হয়ে গেল। ব্যোমকেশবাবু, মাঝে মাঝে পরিস্থিতি আমাদের অনেক কিছুই করতে বাধ্য করে অম্বরবাবু, কিন্তু পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে নিজেকে পরিবর্তন না করে সঠিক পথে রাখাটাই তো জীবন। আমাদের প্রত্যেকেরই মাঝে একটা করে খুনি বসবাস করে, কিন্তু তাকে আটকে রাখা, তাকে সামলে রাখাটাই তো আমাদের কাজ। যারা সেটা করতে পারে তারা সঠিকভাবেই থাকে, এবং যারা সেটা করতে পারে না তারা সঠিকভাবে থাকতে পারে না। এই কথাটা কিন্তু মাথায় রাখা উচিত। কথাটা বলে আমরা এগিয়ে গেলাম বাইরের দিকে। একটু পরে মিস্টার রায় এগিয়ে এলো। অম্বরবাবু তখন একাই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন গেটের দিকে। আমার কেন জানি না মনে হলো অম্বরবাবু সত্যিই এই বটেশ্বর প্রাসাদের মালিকানার একটা অংশ পেতেই পারেন। অকারণেই মনে হলো, কেন মনে হলো তা জানি না। তারপরে পেছন থেকে শুনতে পেলাম, অম্বর অম্বর আমার সাথে একটু থেকে জানা ভাই, আমি একা এত কিছু করে উঠতে পারবো না, তুই তো আমার ভাইয়েরই মতো, থেকে জানা আমার সাথে একটু। অমরবাবু ঘুরে দাঁড়ালেন, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন সামনের দিকে। মনে হলো তার চোখের জল চিকচিক করা সত্ত্বেও তার মুখে উঠে এসেছে সামান্য একটা হাসি আর নিশ্চয়তা। সে ব্যোমকেশের দিকে তাকিয়ে চোখ মুছল। ব্যোমকেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি মানুষ বড় অদ্ভুত প্রাণী, বুঝলেন মিস্টার রায়। চলুন চলুন, আমাদের কিন্তু এবার ফিরতে হবে। এর পরে খবর পেয়েছিলাম মানসিক অসুস্থতার জন্য রঞ্জন সেনকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে দীপকবাবু অম্বর সেনকে নিজের কাছে এনে রেখেছিলেন। কলকাতার বাইরে সমস্ত সম্পত্তি বিক্রি করে এখান থেকেই তিনি তার ব্যবসা দেখাশোনা করবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।